আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অনলাইন সার্জিক্যাল ক্লাসে। আজকের টপিকটা হচ্ছে সুচার ম্যাটেরিয়ালস অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্টস। এবং আজকে আমি আমার পরিচয়টা দিচ্ছি না, যেহেতু অলরেডি তোমাদের সাথে আমার একটা ক্লাস হয়ে গেছে। আর আজকের এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ যখনই তোমরা কোনো এক্সাম ফেস করবে তখনই দেখবে যে এটা সুচার ম্যাটেরিয়ালস এবং আদার ইনস্ট্রুমেন্ট থেকে তোমাদের বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে। সেটা হতে পারে রিটেনের কোশ্চেন, সেটা হতে পারে অস্পি কোশ্চেন, হতে পারে হচ্ছে টেবিল ফাইবার কোশ্চেন। তো মোটামুটি আমরা সবাই জানি সুচার ম্যাটেরিয়ালস সম্পর্কে। একটু ফাইন টাচ দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা সাজানো হয়েছে। চলো শুরু করি। সুচার ম্যাটেরিয়ালস নিয়ে মানে এটা কি আসলে? সেই ৩৫০০ বছর আগে, বিফোর ক্রাইস্ট, তখন থেকে হচ্ছে ইজিপশিয়ানরা তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাটা ক্ষত স্থান সুচার টেকনিকের মাধ্যমে সেলাই করে দিতেন। তারই পরম্পরা থেকে আমরা সার্জনরা যারা আছি তারা হচ্ছে এই সুচার ম্যাটেরিয়ালসটা ইউজ করি, যেহেতু আমাদের কোন একটা জিনিস ইনসিশন দিতে হয়, কাটতে হয়, তো সেটাকে হচ্ছে ক্লোজ করার জন্য আমাদেরকে যে বন্ধুটা হেল্প করে সেটাই হচ্ছে আমাদের সুচার ম্যাটেরিয়ালস। তো এটা আমরা একটু সুন্দর করে বলি, থ্রেডস আর সুচার ম্যাটেরিয়ালস অফ various materials are used extensively for ligating, binding and suturing. এখন কিছু সেকেন্ড লাইনে আমরা একটু দেখতে পাচ্ছি যে সুচার ম্যাটেরিয়ালস এর আইডিয়াল ক্রাইটেরিয়াটা কি হওয়া উচিত। তো দেখা যায় যে অনেক ধরনের কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারার আছে, তারা হচ্ছে স্ট্রাইভ করে টু প্রডিউস দ্য বেস্ট কোয়ালিটি অফ থ্রেড। সেটা কিরকম হবে? স্ট্রং, রিলায়েবল, প্রডিউস মিনিমাল ইনফ্লামেটরি, অ্যালার্জিক অর কার্সিনোজেনিক রেসপন্স। তো সেটা আমরা ক্রাইটেরিয়ার মধ্যে একটা স্লাইড নিয়ে একটা পড়াশোনা করব, এবং এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসে। তো আমরা যখন সুচার ম্যাটেরিয়ালস গুলো বেছে নিব, আমরা চেষ্টা করব ভালো কোম্পানি যারা হচ্ছে থ্রেডটা তৈরি করে তাদেরটা নিতে, এবং সেখানে তাদের এক্সপায়ার ডেট আছে কিনা সেটাও আমরা চেক করে নিব। তাহলে আমরা আমাদের পেশেন্টকে যখন রিপেয়ার করব তখন আমাদের টেকনিকের কোনো ইরোর না থাকলেও থ্রেডের ইরোরের কারণে আমাদের পেশেন্টের আউটকামটা কিন্তু ভালো নাও হতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা এখন থেকেই প্র্যাকটিস করব এবং শিখব। In some cases, the threads are coated to improve the surface characteristics, and most threads are sterilized by gamma rays and presented in sealed packet. কয়েকদিন পরেই তোমরা যখন ওয়ার্ডে চলে যাবে বা ওয়ার্ডে যারা এখনই কাজ করছো তারা দেখবে যে এই ধরনের অনেক সময় আমরা দিয়ে থাকি যে তোমরা এই সুচার ম্যাটেরিয়ালস গুলো একটু ক্যারি করো বা আমাদেরকে এই সুচারটা দাও। তো তোমরা যদি ছবির মাধ্যমে বা রং কালার গুলার মাধ্যমে হচ্ছে যে মনে রাখো এই সুচারটা এটা, যেমন এখানে ব্রাউন কালারের যে সুচারটা দেখানো হচ্ছে এটা আসলে ক্যাটকাট, আর ভায়োলেটটা হচ্ছে বিক্রিল বা বাইক্রিল যেটাই তোমরা বলো, এটা হচ্ছে পলিস্টার। এটা খুব একটা বেশি মানে আমরা ওয়ার্ডে বেশি দেখি না। আর এটা হচ্ছে সিল্ক এবং এটা হচ্ছে প্রোলিন। তো মোটামুটি প্যাকেট দেখে আমরা কিন্তু বলে দিতে পারি কোনটা কি ধরনের সুচার ম্যাটেরিয়ালস। সো এই জন্য এই স্লাইডটা এখানে রাখা হয়েছে। সবচেয়ে ভালো হতো যদি আমি তোমাদেরকে সবগুলা সুচার ম্যাটেরিয়াল প্যাকেট সহ এখানে স্ক্রিনে দেখাতে পারতাম, কিন্তু পারলাম না, সরি। তাই এটার জন্য এই ছবিটাই শুধু রেখেছি। এখন সেকেন্ড একটা প্রশ্ন আসে যে কিভাবে সুচার ম্যাটেরিয়ালস গুলোকে ক্লাসিফাই করা হয়। আসলে এটাকে অনেক ভাবে ক্লাসিফাই করা হয় এবং তোমরা অলরেডি জানো এটা। এক নাম্বার হচ্ছে অ্যাবজর্পশন কোয়ালিটির উপরে। কিছু কিছু সুচার ম্যাটেরিয়ালস হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস এবং কিছু কিছু আছে নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে প্রথম ক্লাসিফিকেশন। এছাড়াও কিছু কিছু সুচার ম্যাটেরিয়ালস আছে যে অরিজিন কোত্থেকে হয়েছে। কেউ হচ্ছে যে ন্যাচারাল সোর্স থেকে এসেছে, কেউ এসেছে সিনথেটিক সোর্স থেকে, সেটা একটা হতে পারে। আবার হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী সেটাকে ক্লাসিফাই করা যায়। যেমন কিছু আছে মাল্টিফিলামেন্ট, কিছু হচ্ছে টুইস্টেড, এভাবে ক্লাসিফাই করা যায়। কেউ হচ্ছে প্লেন সুচার, কেউ হচ্ছে কোটেড সুচার, এরকম নানা ভাবে হচ্ছে আমরা সুচার ম্যাটেরিয়ালকে ক্লাসিফাই করব। তো আমরা যত বেসিসে ক্লাসিফাই করব তো আমাদের নাম্বারটাও তত বেশি ক্যারি করবে। তো শুধুমাত্র একটা হেডলাইন ধরে লিখে দিলাম যে ইট ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ অ্যাবজর্বেবল কোয়ালিটি, তাহলে কিন্তু খুব বেশি মার্ক করা যাবে না। কিন্তু আমরা যদি ক্লজ হিসেবে আরেকটু লিখি, ইট ক্যান বি ক্লাসিফাইড অন দ্য অরিজিন, it may be natural source, it can be classified on the origin, maybe suture which comes from natural source, which comes from the synthetic source, এভাবে করে যদি লিখি একটু আমরা বাড়িয়ে দেই তাহলে দেখা যাবে নাম্বারটা ক্যারি করবে। তাহলে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস গুলো কি কি আছে সেটা হচ্ছে পরীক্ষার সময় বেশি আসে
এবং অস্পির সময় এত মনে থাকে না, তো একটা তোমরা একটা মনে রাখতে পারবে একটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে সিভিডি, সি ফর ক্যাটগাট, বি ফর বাইক্রিল, আর ডি ফর ডেক্সান। এটা দিয়ে মনে রাখো, এটা হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল। সহজভাবে আমি আরো কিছু অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস এর নাম এখানে বলবো, কিন্তু সেগুলো সচরাচর পরীক্ষায় আসে না এবং হচ্ছে আমাদের অত মনে রাখারও দরকার নেই। অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালের মধ্যে ক্যাটগাটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্লেন ক্যাটগাট, সেটা কোত্থেকে সোর্সটা আসে এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে। ইট ইজ ডিরাইভড ফ্রম সাবমিউকোসা অফ জিজুনাম অফ sheep. It is yellowish white in color. It is absorbed by inflammatory reaction and phagocytosis. And সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার অ্যাবজর্পশন টাইম। এটার অ্যাবজর্পশন টাইম হচ্ছে 7 দিন, 7 days। এটাই সবচেয়ে র্যাপিডলি অ্যাবজর্ব হয়ে যায়। এজন্য হচ্ছে আমরা অনেক কিছুতেই, যেমন সার্কামসিশন করা হয় চিলড্রেনদের, তখন এটা আমরা প্লেন ক্যাটগাটটা ইউজ করি, কিন্তু 7 দিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এজন্য। এছাড়া আরো কিছু ইউজ আমরা করতে পারি, যেমন সাবকিউটেনিয়াস টিস্যু ক্লোজিং এর সময়, মাসল রিপেয়ারের সময় আমরা এটা ইউজ করতে পারি। এখানে মনে রাখার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কোত্থেকে ডিরাইভড হয়েছে, অরিজিন সাবমিউকোসা অফ জিজুনাম অফ sheep, আর হচ্ছে এটার অ্যাবজর্পশন টাইম, সেটা হচ্ছে 7 days, এবং কোথায় ইউজ করা হয়, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল এবং সার্কামসিশন। পরে ক্যাটগাট, ক্যাটগাট আরেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে ক্রোমিক ক্যাটগাট। ক্রোমিক ক্যাটগাট কেন এটা বলা হচ্ছে, এই ক্যাটগাটটা কোটেড হয় উইথ ক্রোমিক অ্যাসিড সল্ট, এজন্য এটার নাম হচ্ছে ক্রোমিক ক্যাটগাট। এবং তোমরা যখন হাতে নিয়ে দেখবা যে ক্রোমিক ক্যাটগাটটা দেখতে ব্রাউন কালারের, প্যাকেটটাও ব্রাউন এবং সুতাটাও ব্রাউন থাকে, এবং এটার অ্যাবজর্পশন টাইম হচ্ছে 21 দিন, 21 days। ঠিক আছে। আর হচ্ছে ইট ইজ ইউজড ফর সুচারিং মাসল, ফাসা, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, লাইগেটিং পেডিকলস এটসেট্রা। তাহলে এই দুটো হচ্ছে ডিফারেন্ট একটু টাইম, যে হচ্ছে অ্যাবজর্পশনের জন্য 7 দিন লাগে প্লেন ক্যাটগাটে, ক্রোমিক ক্যাটগাটে লাগে 21 দিন। আর সবগুলোই দেখবা যে অ্যাবজর্পশন টাইম মোটামুটি 90 days বা হচ্ছে 3 মাস। ভিক্রিল বা বাইক্রিল যেটাই বলো, সেটা তোমার আরেকটা নাম, কেমিক্যালস নামটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে পলিগ্ল্যাকটিক অ্যাসিড বা পলিগ্ল্যাকটিন 910। It is synthetic absorbable suture materials. It gets absorbed in 90 days, and it is absorbed by hydrolysis. It is violet in color and braided. It is multifilament and braided, and it is very good suture material for bowel anastomosis, suturing muscle, closure of peritoneum. CVD এর আরেকটা পার্ট ছিল ডেক্সান, ডি ফর ডেক্সান, সেটা হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড। এটা হচ্ছে সিনথেটিক অ্যাবজর্বেবল সুচার, এবং এটাও হচ্ছে অ্যাবজর্পশন হয় 90 days এর মধ্যে, এবং এটার কালার হচ্ছে ক্রিমি ইয়েলো, এবং এটা ব্রেডেড সুচার ম্যাটেরিয়ালস। এখন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস এর মধ্যে কিছু কিছু মোনোফিলামেন্ট সুচার ম্যাটেরিয়ালস আছে, যেমন হচ্ছে ম্যাগজন অর পলিগ্লাইকোলিন, মোনোক্রিল অর গ্লিসাক্যাপ্রন এটসেট্রা, বায়োসিনথেসিস, এসব হচ্ছে আমাদের মোনোফিলামেন্ট অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। আরেকটা সুচার ম্যাটেরিয়ালস এর কথা না বললেই না, সেটা হচ্ছে পিডিএস অর পলিডায়াক্সন সুচার ম্যাটেরিয়ালস। এটাকে বলা হয় ডিলেড অ্যাবজর্বড হয় এরকম একটা সুচার ম্যাটেরিয়ালস। এটা অ্যাবজর্পশনের জন্য টাইম লাগে 6 months, 180 days. It is creamy in color and it with properties like vicryl. এবং এটা আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে সকল স্ট্রাকচার গুলো হিল করতে সময় লাগে, অনেকদিন সময় লাগে, সেক্ষেত্রে আমরা হচ্ছে পিডিএস, যেটা ডিলেড অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, এটাকে আমরা ইউজ করে থাকি। দিস ইজ অল অ্যাবাউট অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। এখানে একটা ফুটনোট লিখে রেখেছি যে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস আমরা মোটামুটি এমন একটা জায়গায় ইউজ করব যেখানে র্যাপিডলি হিল হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ইউজ করা একদম ফরবিডেন, যেমন হচ্ছে সুচারিং টেন্ডন, নার্ভস, ভেসেলস। সেক্ষেত্রে আমাদের সবসময় চুজ করতে হবে নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। আর মোটামুটি কি কি ক্ষেত্রে আমরা অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করে থাকি, কিছুক্ষণ আলোচনার মধ্যে থেকে আমরা বুঝে গিয়েছি যে বাউল অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে, যেমন গ্যাস্ট্রোজেজুনোস্টোমি, রিসেকশন এন্ড অ্যানাস্টোমোসিস, and vicryl used in cholecystojejunostomy, choledochojejunostomy, pancreatojejunostomy ইত্যাদি ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল ইউজ করব। এবং vicryl is used in suturing muscle, fascia, peritoneum, subcutaneous tissue and mucosa. তো তোমরা এগুলো সব জানো যে লেয়ার বাই লেয়ার আমাদের প্রথমে স্কিন আসে, স্কিনের পর সাবকিউটেনিয়াস টিস্যু, টিস্যুর পরে দেখা যায় কখন হচ্ছে অ্যাপোনিউরোসিস থাকে,
তারপরে থাকে মাসলের পরে হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। এভাবে করে লেয়ার বাই লেয়ারে একটা জায়গার স্ট্রাকচার গুলো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ভিক্রিল গুলোকে ইউজ করব। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা লাইগেট করার জন্য, পেডিকেল লাইগেট করার জন্য 10 ক্রোমিক ক্যাটকাপ বা ভিক্রিল ইউজ করতে পারি, যেমন হচ্ছে লাইগেশন অফ দ্য পেডিকেল ডিউরিং হিস্টেরেক্টমি। আর অলরেডি আমি বলেছি যে 30 প্লেন অর ক্রোমিক ক্যাটকাট আমরা ইউজ করব সার্কামসিশনের জন্য। নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়ালস, সেগুলোর মধ্যে আছে সিল্ক, প্রোলিন। প্রোলিনের কেমিক্যাল নেমটা হচ্ছে পলিপ্রোপাইলিন, পলিথিন, পলিইথিলিন, কটন, লিনেন, স্টিল, পলিস্টার, পলিএমাইড, নাইলন। সিল্ক হচ্ছে ন্যাচারাল সোর্স অফ নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে মাল্টিফিলামেন্ট ব্রেডেড এবং এটার সুচার ম্যাটেরিয়াল ডিরাইভ করে ফ্রম কোকুন অফ সিল্ক ওয়ার্ম লার্ভা। ইট ইস ব্ল্যাক ইন কালার। তুমি সুচার ম্যাটেরিয়ালটা হাতে নিয়ে দেখবে সিল্ক পুরো কালো হয়ে যায়, এবং বিক্রিয়াটা অনেক সময় ইউজ করতে করতে দেখা যায় এটা কালো হয়ে যায়। তো বিক্রিয়াটা যখন আমরা প্যাকেট থেকে বের করে দেখবো তখন দেখবো যেটা ভায়োলেট থাকে, আর সিল্কটা যখন প্যাকেট থেকে বের করে দেখবো তখন এটা ব্ল্যাক থাকে। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা সিল্ক। ইট ইস কোটেড সুচার ম্যাটেরিয়াল টু রিডিউস ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশনটা মানে হচ্ছে তার হাইড্রোলাইসিস অ্যাকশনটাকে কমায় দেওয়া, সেটা আমরা আরেকটা স্লাইডে যখন পড়বো তখন বলবো। আর পলিপ্রোপাইলিন বা প্রোলিন, এটা হচ্ছে মেইনলি সিনথেটিক মনোফিলামেন্ট সুচার ম্যাটেরিয়ালস। ইটস ব্লু ইন কালার। এটার একটা সমস্যা, এটা খুবই ভালো, এটা যেহেতু টিস্যু রিঅ্যাকশন কম হয়, এবং আমরা যখন স্কিন ক্লোজ করি বা হচ্ছে ভেসেল রিপেয়ার করি, নার্ভ রিপেয়ার করি, তখন সবসময় আমরা হচ্ছে প্রোলিন সুচার ম্যাটেরিয়ালটা নিই। কিন্তু এটার যেটা সমস্যা হয়, ইট হ্যাজ গট হাই মেমোরি। মেমোরিটা কি? মেমোরি অফ সুচার ম্যাটেরিয়াল ইজ রিকয়েলিং টেন্ডেন্সি আফটার রিমুভাল ফ্রম দ্য প্যাকেট। দেখবা যে তোমরা যখন প্যাকেট থেকে ওই প্রোলিনটাকে বের করবা, প্যাকেটের মধ্যে এরকম ব্রাউন করে থাকে। তো দেখা যায় যে ওই সুচার ম্যাটেরিয়ালটাকে বের করার পরও ওই রাউন্ডেড শেপটাই, এটা হচ্ছে যে ওই প্যাকেজিং এর শেপটা নিয়ে নেয়। সেই এই জন্য এটাকে বলা হয় এটা মেমোরি প্রপার্টি। তো সেটাকে আমরা হচ্ছে একটু তার হচ্ছে সোয়াস্ট এজের পর থেকে আমরা এটাকে একটু একটু ধরে স্ট্রেট করে কিছুক্ষণ এটাকে একটু টেনশন দিয়ে রাখি, তখন দেখা যায় যে মেমোরিটা আস্তে আস্তে চলে যায় এবং সে তার তার রিয়েল যে শেপটা সেটাতে আসে, প্যাকেজের শেপ থেকে সে চলে আসে। এটাই হচ্ছে এটার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আর হচ্ছে এই প্রোলিনটা আবার প্রোলিন ম্যাশ হিসেবে ইউজ করা যায় বিভিন্ন ধরনের হার্নিও প্লাস্টিক ক্ষেত্রে, এবং সেই ম্যাশটাকে আবার ফিক্স করার জন্য আমরা প্রোলিন ইউজ করে থাকি। নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা আছে পলিথিলিন। পলিথিলিন ইজ এ সিনথেটিক মনোফিলামেন্ট নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল। ইট ইজ ব্ল্যাক ইন কালার। আরো আছে কটন, লিলেন। তো কটন আর লিলেন এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স। আর হচ্ছে আরো আছে স্টিল, পলিয়েস্টার, পলিঅ্যামাইড, নাইলন। স্টিল এগুলো হচ্ছে ইউজ করা হয় যখন হচ্ছে আমরা যারা কার্ডিওভাস্কুলার সার্জারিতে আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের তাদের হচ্ছে স্টানোটমি করতে হয়, তখন স্টানোটমি ক্লোজ করার জন্য এই ধরনের সুচার ম্যাটেরিয়াল ইউজ করতে হয়। তাহলে কি কি ক্ষেত্রে আমরা নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল ইউজ করতে পারি? ইন হার্নিয়া রেপি, ফর রিপেয়ার, ফর ক্লোজার অফ অ্যাবডোমেন আফটার ল্যাপারোটমি, মেইনলি হচ্ছে স্কিন ক্লোজ করার জন্য, এবং ফর ভাস্কুলার অ্যানাস্টোমোসিস 60 সুচার ম্যাটেরিয়াল ইউজ করা হয় ভাস্কুলার অ্যানাস্টোমোসিসের জন্য, নার্ভ সুচারিং, টেন্ডন সুচারিং, এবং টেনশন সুচারিং ইন দ্য অ্যাবডোমেনও হচ্ছে এটা ক্লোজ করা হয়। এবং ল্যাপারোটমির ক্ষেত্রে যেটা আমরা লিনিয়া আলবা ক্লোজ করার সময় আমরা হচ্ছে প্রোলিন ইউজ করি, এবং স্কিনের জন্য তো ইউজ করেই থাকি। এই মোটামুটি ইউজ। তোমরা যখন হচ্ছে অ্যাবডোমেনটা ক্লোজ করা দেখবে ওয়ার্ডে গিয়ে, তখন এগুলো দেখবে যে আসলে কখন হচ্ছে ফাঁসাটা ক্লোজ করা হচ্ছে, কখন স্কিন ক্লোজ করা হচ্ছে, এবং তখন কি ধরনের সুচার ম্যাটেরিয়াল চুজ করা হচ্ছে। তাহলে আসলে মনে রাখাটা একটু সহজ হয়ে যাবে। হার্নিয়া রিপেয়ারের সময় কিভাবে হচ্ছে এই নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হচ্ছে, তো এগুলো একটু মনে করে দেখলেই দেখা যাবে যে এর ইউজ গুলো আমাদের সহজ হয়ে যাবে। যেহেতু অলরেডি তোমাদের বলে ফেলেছি যে এটা আরেকভাবে ক্লাসিফাই করা যায় সোর্স অনুযায়ী, ন্যাচারাল সোর্স এবং সিনথেটিক সোর্স। ন্যাচারাল সোর্সের মধ্যে রয়েছে ক্যাটগাট, সিল্ক। ক্যাটগাট হচ্ছে আমাদের অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল, এবং বাকি সিল্ক, কটন এবং লিনেন হচ্ছে নন অ্যাবসর্বেবল সুচার ম্যাটেরিয়াল বাট কামস ফ্রম ন্যাচারাল সোর্স।
আর সিনথেটিক সুচার ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে যেটা হচ্ছে বিক্রিল, ডেক্সান, এগুলো হচ্ছে অ্যাবজর্বেবল, আর বাকিগুলো পিডিএসও অ্যাবজর্বেবল, বাকিগুলো হচ্ছে আমাদের পলিপ্রোপাইলিন, পলিথিলিন, পলিয়েস্টার, এগুলো হচ্ছে নন অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস। Third classification, according to the morphology, it is braided or twisted. Braided কে কে আছে? পলিয়েস্টার, পলিএমাইড, বিক্রিল, ডেক্সান। তোমরা বিক্রিল সুতাটা হাতে নিয়ে দেখবে যে এটা হচ্ছে, আমার কাছে বিক্রিল সুতাটা দেখা যাবে না সেরকম, তাও একটু চেষ্টা করে দেখি। এটা একটু ব্রেডেড স্ট্রাকচার থাকে। আর হচ্ছে টুইস্টেডটা হচ্ছে কটন এবং লিনেন যে সুচার ম্যাটেরিয়াল থাকে সেগুলো হচ্ছে টুইস্টেড। আরেকটা ক্লাসিফিকেশন করা যায় মোনোফিলামেন্ট এবং মাল্টিফিলামেন্ট। এই মোনোফিলামেন্ট হচ্ছে যে প্রোলিন, পলিথিলিন, পিডিএস, এগুলো ক্যাটগাট, স্টিল, এগুলো হচ্ছে মোনোফিলামেন্ট। আর মাল্টিফিলামেন্ট হচ্ছে পলিয়েস্টার, পলিমাইড, বিক্রিল, ডেক্সান, সিল্ক, কটন। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে কোটেড এবং আনকোটেড। আনকোটেড তো হচ্ছে প্লেন ক্যাটগাট, আর হচ্ছে কোটেড এর মধ্যে হচ্ছে একটা এক্সাম্পল যেটা ক্রোমিক অ্যাসিড সল্ট দিয়ে কোটেড করা হয়, সেটা হচ্ছে ক্রোমিক ক্যাটগাট। এই দুটো এক্সাম্পল মনে রাখো। এই পরবর্তীতে তোমরা যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবে বা হচ্ছে ফেজে রেসিডেন্সি প্রোগ্রামের জন্য হচ্ছে কোনো টেস্ট গুলা দিবে, দেখবে যে এখান থেকে অনেক কোশ্চেন গুলো চলে আসে। সো এখন থেকে মনে রাখতে হবে কোনগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স, কোনগুলো হচ্ছে অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়ালস, এবং হচ্ছে কোনটা ব্রেডেড, কোনটা হচ্ছে মোনোফিলামেন্ট, কোনটা মাল্টিফিলামেন্ট। এই বিষয়গুলো মানে অনেক ইজি, কিন্তু হচ্ছে বুঝে না পড়লে দেখা যাবে কনফিউশন থেকেই যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা নাম্বারের কথা কিছু কিছু বলেছি তোমাদেরকে, যে 10 ক্ষেত্রে আমরা পেডিকেল পাচ্ছি, তারপর হচ্ছে 60 দিয়ে হচ্ছে আমরা ভেসেল রিপেয়ার করছি, এরকম কিছু কিছু কথা চলে আসছে। আসলে সুচার ম্যাটেরিয়ালস এর গুলোর মধ্যে হচ্ছে এটার সাইজ অনুযায়ী এটা একটা নাম্বারিং করা হয়। 2 থিক ফর পেডিকেল লাইগেশন, সবচেয়ে বড়। তারপর হচ্ছে 1, এটাও হচ্ছে আমরা যখন কোনো বড় পেডিকেল বাঁধবো তখন হচ্ছে নাম্বার 1 সুচার ম্যাটেরিয়াল ইউজ করব। তারপর হতে পারে 0, তারপর হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এখন যতই হচ্ছে মানে দেখ, 0 থেকে তারপর 10, এটা হচ্ছে আরেকটু ছোট, 20টা 10 চেয়েও ছোট, 30টা আরো ছোট, এবং যতই হচ্ছে নিচের দিকে যাচ্ছে সেটা ততই হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, একদম সূক্ষ্ম নিডল। যখন হচ্ছে 80 হচ্ছে আমরা সুচার ম্যাটেরিয়াল চুজ করব, এটা সাধারণত হচ্ছে ভেসেল বা হচ্ছে নার্ভ রিপেয়ারের জন্য করা হয়। যারা হচ্ছে অর্থোপেডিক সার্জারিতে আছো, হচ্ছে কাজ করেছো, তারা দেখবে যে তখন তারা হচ্ছে লুপ করে তারপরে হচ্ছে কাজ করতে হয়, কারণ এতই ফাইন নিডল, এটা তো ভালো মতো দেখা যায় না, এবং এটার জন্য নিডল হোল্ডারও হচ্ছে আলাদা থাকে। কারণ আমাদের যে হচ্ছে কনভেনশনাল নিডল হোল্ডার গুলো আছে, আমরা যদি 80 বা 70 বা 60 জন্য ওই ধরনের নিডল হোল্ডার ইউজ করে ফেলি, দেখা যাবে যে নিডল হোল্ডারের চাপেই হচ্ছে এই সুচার মানে নিডল গুলো ভেঙে যাবে। তো এই নাম্বারিং গুলা হচ্ছে যে আমাদের, যেহেতু এটা একটা বেসিক ক্লাস, আমি একটু বেসিক ভাবে বলছি, যে ধরেই নিচ্ছে যে অনেকেই হয়তো বা জানো না, এভাবে বলা হচ্ছে। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের অলরেডি তোমাদের বলে ফেলেছি যে হচ্ছে নিডলের সাইজ গুলো কেমন হবে, যে 2, 2, 1, 0, 20, 30, 40, সেটার সাথে তাদের হচ্ছে যে থ্রেডটা থাকবে, যে হচ্ছে সুচার ম্যাটেরিয়ালসটা থাকবে বা সুতাটা থাকবে, সেটার হচ্ছে লেন্থটা কতটুকু হবে, সেটাও আমাদের হচ্ছে প্যাকেটের মধ্যে লেখা থাকে। যদিও এটা এখানে যেটা লেখা আছে সেটা প্যাকেটের সাথে মিলে না, আমি দেখেছি, তারপরে একটা মনে রাখা মানে তারপরেও একটা আইডিয়া থাকলো যে নাম্বার 2 যে সুচার, সেটার জন্য হচ্ছে যে সুচারের লেন্থটা থাকে সেটা হচ্ছে 4 ম্যাট্রিক। 1 এর জন্য সেটা লেন্থ থাকে 3.5। 0 নাম্বার সুচারের জন্য লেন্থটা থাকে 3। 20 এর জন্য থাকে 2 মেট্রিক। এভাবে করে করে দেখা যাচ্ছে যে 10-0 জন্য লেন্থটা হয়ে যাচ্ছে 0.1 মেট্রিক সাইজ। এবং আমরা এই মেট্রিক সাইজ গুলোকে যদি হচ্ছে 10 দিয়ে ডিভাইড করে ফেলি, তাহলে সেটা হচ্ছে আসবে থ্রেডের ডায়ামিটার। আর এই স্লাইডটার কথাই বলছিলাম, যে এটা পরীক্ষায় আসে, যে describe the ideal criteria of suture materials.
এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, 13টার মতো ক্রাইটেরিয়া, একটু মনে রাখতে হবে। ইজি টু হ্যান্ডেল, প্রেডিক্টেবল বিহেভিয়ার ইন টিস্যু। ইজি টু হ্যান্ডেল মানে হচ্ছে যে আমি যখন কাজ করব, করার সময় যাতে হচ্ছে এটা স্মুথলি কাজ করে, এটা একটা গেল। এবং এটা টিস্যু বিহেভিয়ারটা হচ্ছে প্রেডিক্ট করা যায়। যেমন আমরা জানি যেগুলো ন্যাচারাল সোর্স থেকে আসে সেগুলো দেখা যায় টিস্যু রিয়েকশন বেশি হয়। তো আমরা সেটা জেনে জেনে যে আমাদের আমাদের যদিও ডিজায়ার্ড সুচার ম্যাটেরিয়াল থাকবে যাতে টিস্যু রিয়েকশনটা কম হয়, যেমন প্রোলিনের টিস্যু রিয়েকশনটা কম হয়, কসমেসিসটা খুব ভালো হয়। নাম্বার 3, প্রেডিক্টেবল টেনশাল স্ট্রেংথ। তো আমরা যদি হচ্ছে উইক সুচার ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে দেখা যাবে যে সেটা হচ্ছে আমাদের রিপেয়ারটাকে হোল্ড করতে পারছে না। তো যেই জায়গায় যে যতটুকু টেনশন লাগবে অতটুকু স্ট্রেংথেরই সুচার ম্যাটেরিয়াল দিতে হবে। যেমন হচ্ছে আমরা যখন টেনশন ক্লোজ করি অনেক সময়, অ্যাবডোমেনের মাস ক্লোজ করি, তখন হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্রং সুচার ম্যাটেরিয়ালটা ইউজ করতে হয়। যেমন হচ্ছে নাম্বার 1 প্রোলিন সুচার ম্যাটেরিয়াল, এগুলো ইউজ করতে হয় কারণ ওটার হচ্ছে স্ট্রেংথ অনেক বেশি। সেই জায়গায় যদি আমি একটা দুর্বল সুচার ম্যাটেরিয়াল নিয়ে আসি 20 বা হচ্ছে 10 বা হচ্ছে আরো আরো দুর্বল যেমন 40, এইগুলো দিয়ে ক্লোজ করতে যাই, তাহলে দেখা যাবে আমার ক্লোজটা আসলে কিছুই হবে না, উলুবনে মুক্ত ছড়ানোর মতো হবে। কিছুক্ষণ পরে এটা ছুটে চলে আসবে। সো যেই জায়গায় যতটুকু টেনশন দিয়ে আমাদের ক্লোজ করতে হবে সেটা সেইভাবেই সেই স্ট্রেংথের সুচার ম্যাটেরিয়ালটাকে আমাকে চুজ করতে হবে। আবার যদি হচ্ছে যেখানে অনেক ফাইন স্ট্রাকচার সেলাই করতে হবে যেমন হচ্ছে ভেসেল এবং নার্ভ, সেক্ষেত্রে যদি আমি বড় সুচার ম্যাটেরিয়ালস নিয়ে আসি যেমন 10 বা হচ্ছে নাম্বার 1, তাহলে সেটা হবে যে মশা মারতে কামান দাগার মতো আর কি। তাহলে হচ্ছে যে সেখানে দেখা যাবে এত বড় সুচার দিয়ে ওটা আর ক্লোজ করা যাবে না, কারণ এটা তো ফাইন ওয়ার্ক, এখানে আমাকে ফাইন সুচার ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদের সুচার ম্যাটেরিয়াল সিলেক্ট করব। এবং অবশ্যই স্টেরাইল হতে হবে। এবং এটা পরীক্ষায় আসে কিভাবে হয়, এটার অ্যান্সার একটাই, গামা রেডিয়েশন। যে কোনো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরকম প্রোডাকশন আসলে সেটা গামা রেডিয়েশন। তারপর হচ্ছে গ্লাইড থ্রু দ্য টিস্যু ইজিলি, কারণ হচ্ছে এটা যদি গ্লাইড না করে ইজিলি তাহলে এটা কি করবে, বারবার টিস্যু ট্রমা করবে। বেশি টিস্যু ট্রমা করলে সেখানে অনেক হেমাটোমা হবে, অনেক হচ্ছে দেখা যাবে যে হিলিংটা হ্যাম্পার হচ্ছে। এবং নাম্বার 5, সিকিউর নটিং অ্যাবিলিটি হতে হবে। যদিও হচ্ছে এখানে তোমরা যখন দেখবে আমি মনোফিলামেন্ট সুচার ম্যাটেরিয়াল যেটা আছে যেটা হচ্ছে প্রোলিন, সেখানে কিন্তু নট সিকিউর করা একটু টাফ হয়ে যায়। মানে ইউজুয়ালি আমরা নট দেওয়ার জন্য হচ্ছে কয়টা থ্রো দিই, আমরা দেখা যায় যে যদি হচ্ছে সার্জন নট দিই তাহলে 3টা থ্রো দিই, আদারওয়াইজ হচ্ছে আমরা 2টা থ্রো দিই, হচ্ছে আমাদের নট শেষ হয়ে যায়। কিন্তু মনোফিলামেন্ট যে প্রোলিনের ক্ষেত্রে আমাদের নটটা সিকিউর করার জন্য মোর দ্যান 6 থ্রো দিতে হয়। তো সেই জন্য আমাদের সিকিউর নটিং এবং বলা মাল্টি ফিলামেন্ট বা হচ্ছে ব্রেডেড সুচারের ক্ষেত্রে নট সিকিউর বেশি হয়, যেহেতু ওটা হচ্ছে ব্রেডেড। তো দেখা যাবে যে ওটা হোল্ড করতে পারে নট গুলোকে। এবং হচ্ছে ইনএক্সপেন্সিভ মানে চিপ, বেশি এক্সপেন্সিভ হলে তো সেটা দেখা যাবে যে ইউজ করা পেশেন্টের জন্য এফোর্ড করা কষ্টকর হয়ে যাবে। এবং মিনিমাল টিস্যু রিয়েকশন, যত টিস্যু রিয়েকশন কম হবে তত হচ্ছে স্কার কম হবে এবং তত কসমেসিসটা ভালো হবে। এরপরে কিছু কথা আসে যেগুলা নন ক্যাপিলারি অ্যাকশন, নন অ্যালার্জিক অ্যাকশন, নন কার্সিনোজেনিক অ্যাকশন, নন ইলেকট্রোলাইটিক, নন শ্রিঙ্কেজ অ্যাকশন এক্সেট্রা। এগুলো কি? নন ক্যাপিলারি অ্যাকশনটা মানেই হচ্ছে মানে যে সকল সুচার ম্যাটেরিয়াল গুলো হচ্ছে ব্রেডেড বা মাল্টিফিলামেন্ট থাকে, মানে একটা একটা কেমন টুইস্টিং বেনি যেরকম থাকে সেরকম হচ্ছে ব্রেডেড বা ব্রেডেড থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় এই সুচার ম্যাটেরিয়ালের খাপে খাপে বিভিন্ন ধরনের হচ্ছে কলোরেন্ট বা ব্যাকটেরিয়া ক্যারি করে নিয়ে যায়, এটাই হচ্ছে এটার ক্যাপিলারি অ্যাকশন। তো যেগুলো হচ্ছে ব্রেডেড সুচার ম্যাটেরিয়াল থাকে তাদের ক্যাপিলারি অ্যাকশন থাকে। কিন্তু আমরা যদি হচ্ছে মনোফিলামেন্ট সুচার ম্যাটেরিয়াল নেই সেটা হচ্ছে নন ক্যাপিলারি সুচার ম্যাটেরিয়াল, এবং এটা হচ্ছে দেখা যাবে যে কোনো আলাদা ব্যাকটেরিয়া বা কলোরেন্ট ক্যারি করছে না, সো কোনো ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকছে। নন অ্যালার্জিক, এটা তো আর বোঝানোর কিছু নাই, এখানে কোনো অ্যালার্জিক রিয়েকশন করবে না। আর হচ্ছে নন কার্সিনোজেনিক, অনেক সময় দেখা যাচ্ছে সুচার ম্যাটেরিয়ালে কার্সিনোজেনিক হতে পারে। আর নন ইলেকট্রোলাইটিক, এটা হচ্ছে তার হচ্ছে ইলেকট্রোলাইটিক অ্যাকশনটা এখানে কম হচ্ছে, হাইড্রোলাইসিস অ্যাকশনটা কম হচ্ছে, সেটাই হচ্ছে যে নন ইলেকট্রোলাইটিক। এন্ড নন শ্রিঙ্কেজ, কারণ হচ্ছে যদি সুতাটা শ্রিঙ্ক করে আসে তাহলে দেখা যাবে যে ওখানে আলাদা একটা টেনশন পড়ে যাবে, টেনশন হয়ে গেলে দেখা যাবে টিস্যু গুলো কেটে চলে আসবে। তাহলে ভালো সুচার ম্যাটেরিয়ালের মধ্যে নন শ্রিঙ্কেজ হওয়াটা একটা জরুরি। এই স্লাইডটা আমি একটু বেশিক্ষণ রেখেছি কারণ এটা তোমাদের রিটেনের প্রশ্নে আসতেই পারে, চোখ বন্ধ করে যেন সবাই পারো
এবং ফেজে রেসিডেন্সি পরীক্ষা যারা দিবা তাদের ক্ষেত্রেও দেখা যাবে এটা চলে আসছে, এটা যাতে তোমরা পারো সেজন্য আমি এটা রেখেছি, এতটুকু লিখলে ইনশাল্লাহ হবে। তাহলে দুইটা প্রশ্ন রিটেনের জন্য চলে গেল, যে ক্লাসিফিকেশন অফ দ্য সুচার ম্যাটেরিয়ালস এন্ড দ্য আইডিয়াল ক্রাইটেরিয়া অফ এ সুচার ম্যাটেরিয়ালস। এইটা হচ্ছে একটা নিডলের কি কি পার্ট আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে তার পয়েন্ট, এটা হচ্ছে তার বডি, আর এটা হচ্ছে সোয়ালসড আই। এটা হচ্ছে সুচার ম্যাটেরিয়ালের একটা নিডলের হচ্ছে পার্ট থাকে। এটা বেরি ল্যাবের একটা ছবি, এটা দেখে নিও। আর এখানেও দেখানো হচ্ছে। আর হচ্ছে এটা বিভিন্ন ধরনের পয়েন্ট গুলা, যেটা আমি আগে দেখিয়েছি যে এটা হচ্ছে নিডলের পয়েন্ট, সেই পয়েন্টের উপর ভাগ করে আবার সেটা হচ্ছে নিডলটা অনেক রকম হতে পারে। তুমি এগুলো নাম শুনতে পারো, হয়তো শুনেছো রাউন্ড বডি, ট্যাপার এন্ড, ট্যাপার পয়েন্ট, তারপর শুনেছো ট্রায়াঙ্গুলার কাটিং বডি, তারপর হচ্ছে রিভার্স কাটিং, ট্রকার পয়েন্টেড, ব্লান্ট ট্যাপার পয়েন্টেড, ব্লান্ট এন্ডেড, এক্সেট্রা। তো এই ছবিগুলো দেখি তোমরা, এবং এখানে সুচার ম্যাটেরিয়ালস যে প্যাকেজে থাকে, প্যাকেটের মধ্যেই দেখবা যে একটা গোল চিহ্ন দেওয়া থাকে। গোল চিহ্ন মানেই হচ্ছে রাউন্ড, মানে বডিটা হচ্ছে এরকম রাউন্ড থাকবে। এবং এটা দেখা যাবে শুধুমাত্র ডাইলেট করবে টিস্যুটা, কিন্তু টিস্যুটা কাটবে না। যেমন হচ্ছে আমরা ভেসেল এবং হচ্ছে বাউল বা গাট অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে এই ধরনের নিডলটাকে চুজ করব। তখন যদি আমরা কাটিং বডি নিডল চুজ করি, তাহলে দেখা যাবে যে এইসব স্ট্রাকচার গুলো আরো বেশি কেটে যে ওখানে হচ্ছে হেমাটোমা বা ব্লিডিং হচ্ছে, রিপেয়ারটা ভালো হচ্ছে না। কিন্তু কখনো কখনো আমাদের হচ্ছে কাটিং বডি চুজ করতে হয়, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে একটু টাফ স্ট্রাকচার, একটু টেন্ডন, ফাসা, তখন রিপেয়ারের ক্ষেত্রে আমাদের কাটিং বডি চুজ করতে হয়। এবং কাটিং বডির মধ্যে আবার একটা আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার কাটিং, আর একটা হচ্ছে রিভার্স কাটিং। এটা আসলে কোন দিকে হচ্ছে কাটটা হয় সেটার উপর ভাগ করে। এখানে বি আর সি দেখো, বি আর সি এর মধ্যে এটার কাটিং, বি তে কাটিংটা হচ্ছে যেটা হচ্ছে কনকেভ সাইডে হচ্ছে যে তার কাটবে। আর হচ্ছে যেটা সি সেটা হচ্ছে রিভার্স কাট, এখানে হচ্ছে কাট হবে তার হচ্ছে কনভেক্স সাইডে। ঠিক আছে, তাহলে হচ্ছে কাটিং ট্রায়াঙ্গুলার কাটিং বডিতে এদিকে কাটবে, আর হচ্ছে রিভার্স কাটিং এ হচ্ছে এদিকে কাটবে। এবং তোমরা দেখবে সুচার ম্যাটেরিয়ালস এর প্যাকেটের মধ্যে যদি এরকম একটা চিহ্ন থাকে, সেটা বুঝবা রাউন্ড বডি। আর এরকম ট্রায়াঙ্গেলটা যদি উপরের দিকে হচ্ছে অ্যাপেক্সটা থাকে, তাহলে সেটা বুঝবা ট্রায়াঙ্গুলার কাটিং বডি। আর যদি হচ্ছে ট্রায়াঙ্গেলের অ্যাপেক্সটা নিচের দিকে থাকে, তাহলে সেটা বুঝবা রিভার্স কাটিং বডি। আর ডিটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ট্রকার পয়েন্টেড, এটা একদম পয়েন্ট করা থাকে, রাউন্ডেড না, একটু পয়েন্টেড করে থাকে। আর ই হচ্ছে ব্লান্ট ট্যাপার এন্ড, দেখাই যাচ্ছে এটা একটু ব্লান্ট ট্যাপার এন্ড। আর এফটা হচ্ছে ব্লান্ট এন্ডেড। এই সবই হচ্ছে নিডেলের ক্রস সেকশন। এবং এটা একটু জানতে হবে, কারণ হচ্ছে আমরা যখন রিপেয়ার করব, কারণ আমরা যদি নিডেলের ক্রাইটেরিয়া না জানি, তাহলে দেখা যাবে যে রিপেয়ার করার সময় আমরা অনেক সময় ভুল ভুল নিডেল চুজ করে আমাদের রিপেয়ারটা ঠিক মতো হবে না। এরপরে একটা তোমরা বেশি শুনতে পারো যে এ ট্রমাটিক নিডেল কি, আর এটা হচ্ছে ট্রমাটিক নিডেল কি। এ ট্রমাটিক নিডেলটা হচ্ছে আইলেস নিডেল, এবং আমরা যেটা প্যাকেট থেকে বের করে ইউজ করি, এবং এটা হচ্ছে যে একবার ইউজ করা হয়, এটা ডিসপোজেবল নিডেল। এবং এখানে একটা হেয়ার সুচার মেটাল ইজ অ্যাটাচড টু দা নিডল বাই সোয়াজিং। এটা না দেখলে আসলে বুঝবা না, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখছো, একটা হচ্ছে নিডল এবং সুচার ম্যাটেরিয়াল। এখানে হচ্ছে এই সোয়াচড এইচ যেটা থাকে, এরকম একটা সোয়াচড এইচ থাকে, এটা হচ্ছে আমাদের এ ট্রমাটিক নিডল। হ্যাঁ, আর ট্রমাটিক নিডলের ক্ষেত্রে এটা হচ্ছে ট্রমাটিক নিডল। আমরা সুই সুতা দিয়ে সেলাই করি, সেরকম ওর একটা আই আছে, এখানে একটা আই আছে, এই আইয়ের মধ্য দিয়ে সুতা ঢুকানো হয়। তো দেখা যাবে এই নিডল অনেকবার ইউজ করা যাবে, তুমি এখানে সুতা ঢুকায় ঢুকায় ইউজ করতে পারবা। এটাই হচ্ছে পার্থক্য। ছবি দেখলে আরো ভালো বোঝা যাবে। এটা হচ্ছে আমাদের এই ট্রমাটিক নিডল, আর এটা হচ্ছে ট্রমাটিক নিডল। এটার মধ্যে আই আছে এবং এটা রিইউজেবল। তো এখন হচ্ছে একটা স্ক্রিনেও একটা ছবি দেখানো হয়েছে তোমাদের। এই ট্রমাটিক নিডল সেটা আবার দুই ধরনের হতে পারে।
একটা হচ্ছে স্ট্রেট নিডল আর একটা হচ্ছে কার্ভ নিডল, এবং এখানে দেখো কোনো আই নেই, একটা সোয়াচড এজ আছে। আর এটা হচ্ছে যে ট্রমাটিক নিডল, এবং এটার মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা প্যাকেটের মধ্যে এখন থেকে খেয়াল করবা যে এরকম যদি থাকে সেটা বুঝবা যে এটা হচ্ছে ট্রমাটিক ট্রায়াঙ্গুলার কাটিং টাইপ নিডল, এটা হচ্ছে রিভার্স কাটিং নিডল, এখানে হচ্ছে এদিকে হবে, কনভেক্স সাইডে হবে, আর এটা হচ্ছে রাউন্ড বডি এবং এরকম ধরনের হচ্ছে যে তার একটা চিহ্ন দেওয়া থাকবে। মোটামুটি এই ছিল হচ্ছে সুচার ম্যাটেরিয়াল সম্পর্কে। আর হচ্ছে এখন টাইপ অফ সুচারিং, যেহেতু সুচারের সাথে কিভাবে হচ্ছে মানে আমরা ক্লোজ করব সেটাও একটু বলে দেওয়া ভালো। এই টাইপ অফ সুচারিং হতে পারে কন্টিনিউয়াস সুচারিং, হতে পারে ইন্টারাপ্টেড সুচারিং। এখন ইন্টারাপ্টেডটা হতে পারে ইন্টারাপ্টেড সিম্পল সুচারিং অথবা ইন্টারাপ্টেড ম্যাট্রেস সুচারিং, আবার হতে পারে সাবকিউটিকুলার সুচারিং, হতে পারে হরিজন্টাল টেনশন সুচারিং, হতে পারে ভার্টিক্যাল টেনশন সুচারিং। তো এখন একটা ছবি দেখাইলেই তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো তোমরা সবাই জানো। কন্টিনিউয়াস সুচারিংটা দেখো, 1 নাম্বার, এখানে হচ্ছে শুরু করে আমরা হচ্ছে একবারে কন্টিনিউয়াসলি দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস সুচারিং। তারপর হচ্ছে ইন্টারাপ্টেড সিম্পল সুচারিং, কোন জাস্ট এখান থেকে একটা নট নিয়ে এখান থেকে একটা নট নিয়ে এখানে হচ্ছে এখান থেকে একটা এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে আমরা নট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইন্টারাপ্টেড সিম্পল সুচারিং। আর এটা হচ্ছে 4টা এখানে পয়েন্ট হবে, এই জন্য এটা হচ্ছে ম্যাট্রেস সুচারিং। ম্যাট্রেস সুচারিং আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রেস সুচার ম্যাটেরিয়াল আর হরিজন্টাল ম্যাট্রেস এবং হচ্ছে তোমার ভার্টিক্যাল। তাহলে এই জিনিসটা, এটা যেহেতু উন্ডের সাথে হচ্ছে ভার্টিক্যালি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার। আর হরিজন্টাল সুচার ক্লোজিং এটা আমরা ইউজুয়ালি হচ্ছে যখন টি টিউব দেই তখন আমাদের এটা দিতে হয়, আমি পরের স্লাইডে সেটা আমি দেখাবো। আর এটা হচ্ছে সাবকিউটিকুলার সুচার, যদি হচ্ছে আমাদের উন্ডে অনেক গ্যাপ থাকে তখন আমরা সাবকিউটিকুলার সুচার দিয়ে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে গ্যাপটা ক্লোজ করে দিয়ে আসি, এবং কখনো যদি আমরা সাবকিউটিকুলার সুচার দিতে না চাই তখন অ্যাটলিস্ট একটা ড্রেন দিয়ে আসি, কারণ যেহেতু একটা ওখানে স্পেস থাকে, কোনো কালেকশন হলে সেটা যেন ড্রেনের মাধ্যমে চলে আসে। আর এটা একটু দেখানো হয়েছে, এটা হচ্ছে টেনশন ক্লোজার, যেটা বলেছি হরিজন্টাল টেনশন সুচারিং এবং ভার্টিক্যাল টেনশন সুচারিং। এটা হচ্ছে ভার্টিক্যাল টেনশন সুচারিং আর এটা হচ্ছে হরিজন্টাল টেনশন সুচারিং। আর এটার কথাই তোমাদের বলছিলাম যে এটা হচ্ছে ম্যাট্রেস সুচার, এটা হচ্ছে হরিজন্টাল ম্যাট্রেস সুচার, মানে এটা উন্ডের সাথে করে যাবে। যখন তোমরা টি টিউব অনেকেই হয়তো বা দিয়েছো, তখন তোমাদের টি টিউবটা ফিক্স করার জন্য এই হরিজন্টাল ম্যাট্রেস সুচারটা দিতে হবে। এই গেল হচ্ছে সুচারিং এর টেকনিক। আর নট সম্পর্কে না বললে নয়, নট সম্পর্কে যেটা বলতে হবে, নট অনেক ধরনের হয়। যখন পরীক্ষা দিবা তখন হয়তো তোমাদের ইমার্সিস পরীক্ষা দেওয়ার সময় সেই নট গুলো দেখাতে হয়। আর আমাদের পরীক্ষাতে ফেজে অসপিস স্টেশনে নট টেকনিক গুলো অনেক সময় আসে, যে হচ্ছে রিফ নট দাও বা স্কোয়ার নট দাও। আর আমরা সবসময় চাই যে রিফ নট বা স্কোয়ার নটটাই দিতে, গ্র্যানি নট দেওয়া যাবে না, কারণ গ্র্যানি নট হচ্ছে সিকিউরড নট না। এখন কোনটা গ্র্যানি নট আর কোনটা রিফ নট সেটা না বুঝলে আমরা তো বুঝবো না যে এটা আসলে গ্র্যানি নটটা দিব না রিফ নটটা দিব। তো এখানে একটু যে রিফ নটের ক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে দুইটা থ্রো ডিরেকশন 2 দিকে হবে, কিন্তু গ্র্যানি নটের ক্ষেত্রে দুইটা থ্রো ডিরেকশন সেম দিকে হবে, এটাই হচ্ছে এটার পার্থক্য। আর হচ্ছে যেটা সার্জন নট, প্রথমেই হচ্ছে ডাবল থ্রো দিতে হবে এবং তারপরে হচ্ছে যে তাকে একটা সিঙ্গেল থ্রো দিতে হবে, এটা কি বলা হয় সার্জন নট। এই নটের টেকনিক এটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে, যে হচ্ছে নট মানে একটা আইডিয়াল নটের জন্য কি কি টেকনিক বা কি কি জিনিস আমাদের খেয়াল করা উচিত। তো নট মাস্ট বি টাইড ফার্মলি, আমরা নটটা দেই যাতে আমাদের হচ্ছে রিপেয়ারটা সুন্দর মতো হয়ে এই রিপেয়ারটা হোল্ড করে রাখে, তো এটা ফার্ম দিতে হবে। আবার এত ফার্ম দেওয়া যাবে না যেটাই হচ্ছে টিস্যুটাকে স্ট্র্যাঙ্গুলেট করে ফেলে। সো এইসব নটিং এর ক্ষেত্রে সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। নাম্বার 2, নট মাস্ট বি আনএবল টু স্লিপ অর আনরেবল। আমি দিয়ে আসলাম, আমাদের এটা তো একটা থাকি যে রিঅ্যাকশনারি হেমোরেজের একটা কজ কি, স্লিপেজ অফ দ্য নট। তো সেই ধরনের হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ হতে দেওয়া যাবে না, আমাদের নটটাকে অবশ্যই সিকিউরড হতে হবে, সেটা স্লিপ করে আসলে সেটা খুবই ডিসক্রেডিট। তারপর হচ্ছে নট মাস্ট বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল টু মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ফরেন ম্যাটেরিয়াল। এখন একটা আমরা সবসময় চাই টিস্যু গুলোকে হচ্ছে একদম সফটলি হ্যান্ডেল করতে, যত বেশি টিস্যু হ্যান্ডলিং হবে, যত বেশি হচ্ছে
বড় নট দিব তত দেখা যাবে যে ওই জায়গায় রিঅ্যাকশনটা অনেক বেশি হবে। তো যত ছোট ছোট নট দেওয়া যাবে তখন দেখা যাবে যে তার মিনিমাইজ হচ্ছে রিঅ্যাকশন হবে towards that foreign materials in our body. The knot must be tightened without exerting any tension or pressure on the tissue being ligated. The knot should be bedded down carefully, only exerting pressure against counter pressure from the index finger or the thumb. তো নটকে হচ্ছে আমাদের টাইট করতে হবে, সেটা যাতে আমাদের এক্সট্রা টেনশন না দেয়, এবং হচ্ছে নটটাকে আমাদের সুন্দর মতো লুকিয়েও রাখতে হবে। During tying, the suture material must not be sought as this weakness the thread. যখন আমরা টাই করব তখন যেন হচ্ছে নটটা আলাদা করে কেটে না যায়, সেটা আমাদের খেয়াল করতে হবে। দেখা যাবে যে এটি একটু পরের একটা পয়েন্টে আছে যে অনেকে হচ্ছে টাই করার সময় নিডল হোল্ডার দিয়ে হচ্ছে সুচার ম্যাটেরিয়ালটা ধরে ফেলে, তখন দেখা যায় যে থ্রেড গুলা ওই জায়গায় উইক হয়ে যায় এবং সুচার কেটে আসে। The suture material must be laid square during tying, otherwise tension during tightening may cause breakage or fracture of the thread. When tying an instrument knot, the thread should only be grasped at the free end, as gripping the thread with artery forceps or needle holder can damage the material and again result in breakage of the fracture. So এইসব ক্ষেত্রেও আমাদের খেয়াল করতে হবে। দেখা যাবে আমরা সুন্দর করে রিপেয়ার করে আসলাম, কিন্তু দেখা গেল হচ্ছে আমাদের পুরা রিপেয়ারটা হঠাৎ করে সুতাটা ব্রেক হয়ে গেল, তাহলে আবার রিপেয়ার করতে হবে, বা পরে যদি ছুটে যায় অপারেশনের পরে তাহলে দেখা যাবে যে উনটা তখন হচ্ছে ওপেন হয়ে যাবে। The standard surgical knot is the rib knot with a third throw for security. Although with monofilament sutures such as vascular surgery, 6 to 8 throw are required for security. তোমাদেরকে আমি একটু আগে বলে ফেলেছি যে যখন প্রোলিন দিয়ে আমরা ভাস্কুলার অ্যানাস্টোমোসিস করব বা হচ্ছে প্রোলিন দিয়ে হচ্ছে নার্ভ রিপেয়ার করব, তখন অবশ্যই প্রোলিনের ক্ষেত্রে এটা যেহেতু মনোফিলামেন্ট, এখানে হচ্ছে নটটা অত সিকিউরড হয় না, তাই সেই ক্ষেত্রে 6 অথবা 6 টু মোর দেন 6 to 8 থ্রো দিয়ে তারপরে আমাদের হচ্ছে নট সিকিউর করতে হবে। A granny knot involves 2 throws of same type of throw and is a slip knot. It may be useful in achieving right tension in certain circumstances, but must be followed by a standard rib knot to ensure security. আমরা সবসময় হচ্ছে rib knot বা square knot টাই দিব। When added security is required, surgeon not using a 2-throw technique is advisable to prevent slippage. দেখবে যে অনেক সময় আমরা নট হচ্ছে যখন অ্যাসিস্ট্যান্টকে বলি একটা থ্রো দেওয়ার পরে বলি যে একটু হচ্ছে যে সে যেন হচ্ছে থাম দিয়ে বা হচ্ছে ইন্ডেক্স দিয়ে হচ্ছে নটটা এরভাবে করে একটু ধরতে বলি, কখনোই হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে নটটাকে ধরতে বলা যাবে না। কিন্তু যদি মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট ওরকম স্ট্রং না, বুঝতে পারছে না বা অ্যাসিস্ট্যান্ট ওরকম নেই, তাহলে যেটা করতে হবে সার্জন নট দিতে হবে। একবার 2 থ্রো দিয়ে দিলে তখন দেখা যাবে যে নটে আর স্লিপেজ হচ্ছে না। When using a continuous suture technique, an Aberdeen knot may be used for the final knot, and the free end of the suture is partially pulled through the final loop several times before being pulled through a final time completely prior to cutting. Aberdeen knotটা হচ্ছে কন্টিনিউয়াস নট, এবং এটা পরীক্ষার সময় এটা দেখাতে বলে এটা কিভাবে দিতে হয়। তো সেটার জন্য একটা ক্লাস দেখালেই আমাদের মনে হয় ভালো হবে। এখন মুখে বোঝানো যাবে না, তোমরা তারপরেও একটু দেখে নিও ভিডিওতে কিভাবে এই নটটা দিতে হয়। When the suture is cut after knotting, the end should be left about 1 to 2 millimeter long to prevent unraveling. This is particularly important when using monofilament materials. তো অনেক সময় তোমরা যখন অ্যাসিস্ট করবা তোমাদেরকে হচ্ছে সার্জন বলবে কাটতে, এবং কতটুকু কাটবা এটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। তো যখন হচ্ছে এটা জায়গা অনুযায়ী, এখন যদি গাটে অ্যানাস্টোমোসিস করছো, এখানে যদি হচ্ছে ইন্টারপ্টার সুচার ম্যাটেরিয়াল দেওয়া হয় তাহলে গাট আর কতটুকুই থাকে, সেক্ষেত্রে 1 মিলিমিটার 2 মিলিমিটার মানে এন্ড রেখে কাটতে হবে। এখন যেটা স্কিন কাটছো, স্কিনের ক্ষেত্রে একটা থেকে তার হচ্ছে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্সের বেশি যাতে হচ্ছে ওই সুতার মাথাটা না থাকে, যতটুকু আমরা কেটে ফেলবো সেভাবে কাটতে হবে। এবং যখন হচ্ছে আমরা এই সুচারটাকে রিমুভ করব তখনও যেন হচ্ছে এটা মানে ভালো মতো হচ্ছে এটা হোল্ড করে রিমুভ করা যায়, ততটুকু লেন্থও যাতে থাকে। এই মোটামুটি সুচারের ক্ষেত্রে আমরা কতটুকু মানে আমরা এন্ড রেখে কাটবো। এরপরে হচ্ছে একটা জিনিস যে আমাদের একটু জানা উচিত,
এখন তো সার্জারি অনেক আগের মতো সেই শুধুমাত্র সুচারের উপরেই নেই, আরো অনেক অনেক কিছু চলে আসছে যেগুলো হচ্ছে সুচারের অল্টারনেটিভ। তো সেই জিনিসগুলো আমাদের একটু জানা উচিত। হয়তোবা তোমরা দেখেছো, হয়তো ওভাবে দেখো নাই, কি কি অল্টারনেটিভ আছে তোমরা কি বলতে পারবা? কল্পনা বলতে পারবা কি কি অল্টারনেটিভ আছে? যদি আমি স্লাইড দেখাচ্ছি। ম্যাম স্ট্যাপলার ইউজ করা অর্থোপেডিক্সে অনেক দেখেছিলাম এটা ওটিতে ইউজ করার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ দেন এক টাইপের বেন্ডেজ আছে যেটা হচ্ছে যে টেনশন দিয়ে ইয়া করে, সুচার ইউজ করা লাগে না তখন ওই ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক এটা ভালো বলেছো, মোটামুটি ভালোই বলেছো বুঝছো। এখন ও কল্পনা ভালোই বলেছে। এই অল্টারনেটিভ গুলো সুচার কি কি হতে পারে? যেমন হচ্ছে স্ট্রিপ যেটাকে বলা হয়, মানে আমরা আমরা নিশি স্ট্রিপ আছে, বিভিন্ন ধরনের স্ট্রিপ, মানে একটা আমি একটু পরে ছবি দেখালে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ফর দ্য স্কিন, সেলফ অ্যাডহেসিভ tips or steady strips may be used when there is no tension and not too much moisture, such as after wide excision of breast lump। মানে হচ্ছে যেখানে হচ্ছে উনটা মোটামুটি এত বেশি উজিং হয় না, সুন্দর মতো ক্লিন সার্জারি করার পরে খুব ভালো হেমোস্টেসিস কন্ট্রোল হওয়ার পরে আমরা একটা সাবকিউটিকুলার হচ্ছে ক্লোজ দিয়ে তখন যদি আমরা হচ্ছে স্টেডি স্ট্রিপ বা সেলফ এডহেসিভ টেপ গুলো ইউজ করি, তাহলে দেখা যাবে যে আলাদা করে স্কিনটা আর সুচারিং করা লাগছে না। এতে কি হবে? কসমেসিসটা খুব ভালো হবে। দেখা যাবে তার মিনিমাম একটা ছোট একটা স্কার হয়ে গেছে। এবং এরকম স্ট্রিপের মধ্যে আরো কিছু অ্যাডহেসিভ আছে, যেটা হচ্ছে পলিইউরেথেন ফিল্মস সাচ এস অপসিড, টেগাডার্ম, বায়োঅক্লুসিভ। টেগাডার্মটা তোমরা মাঝে মাঝে একটু দামি এগুলো, তারপরেও অনেক সময় দেখবা যে বাচ্চাদের ছোট ছোট উন থাকে, অনেক ছোট বাচ্চাদের যেগুলো সার্জারি করা হয় এত ছোট উন থাকে, তখন ওদেরকে আমরা এগুলো টেগাডার্ম দিয়ে দিই। এবং হচ্ছে টেগাডার্ম এগুলাতে দেখা যায় এটা ট্রান্সপারেন্ট ড্রেসিং থাকে, বাচ্চা তখন একটু গোসলও করতে পারে। এবং তাছাড়া আমরা যেহেতু আমাদের চেক করতে হয় উনটা হচ্ছে কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা, ট্রান্সপারেন্ট থাকার কারণে আমরা এটাতে দেখতেও পারি যে হচ্ছে কোনো সাইন অফ ইনফেকশন আছে কিনা, রেড হয়ে গেল কিনা, কোনো কালেকশন আসছে কিনা, বা ওটা ফুলে যাচ্ছে কিনা, এই ধরনের যে জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটাতে ইনফেকশন হচ্ছে। সেই অ্যাডভান্টেজটাও আমরা এই ধরনের ড্রেসিং থেকে পাচ্ছি। এবং এগুলো হচ্ছে সুচারের একটা অল্টারনেটিভ। আর একটা যেটা কল্পনা বললো স্টেপলার, হ্যাঁ আমরা স্টেপলারও ইউজ করি। দেখা যায় যে আমরা অনেক সময় গাট অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে স্টমাকের রিসেকশনের সময় আমরা দেখা যায় যে তখন স্টেপলার যেটা করি সেটা হতে পারে লিনিয়ার স্টেপলার, হতে পারে হচ্ছে সার্কুলার স্টেপলার, সাইড টু সাইড, এন্ড টু সাইড, এমনি স্টেপলার ইউজ করি। আমি সেটাও তোমাদেরকে একটা ছবি দেখিয়ে, তোমরা হয়তো দেখেছো বা দেখলেও অত বুঝো নাই, এখন দেখানোর পরে পরে যখন দেখবা তখন বুঝতে পারবা। এই যে এই ছবিগুলা, এটা আসলে একটু এক্সপেন্সিভ থাকে। স্টেরি স্ট্রিপ যেটা থাকে, এই ছোট ছোট স্ট্রিপ, ছোট ছোট উন্ডের ক্ষেত্রে আমরা সাবকিউটিকুলার দিয়ে আলাদা করে স্কিনটা ক্লোজ করার দরকার নাই। কিন্তু এখানে যদি কন্টিনিউয়াস ব্লিডিং হয় তাহলে তুমি এই স্টেরি স্ট্রিপ দিয়ে লাভ হবে না। তখন দেখা যাবে যে এটা ভিজে চলে আসবে। কারণ এটা দিলে আমি তো আলাদা করে এটার উপরে কোনো আর কোনো হচ্ছে কটন ব্যান্ডেজ দিচ্ছি না, মানে কোনো গজ দিচ্ছি না এটার উপরে। তো এটাই হচ্ছে যে তার ড্রেসিং হিসেবে কাজ করবে। কিন্তু যদি আমরা খুব ভালো হেমোস্টেসিস বা কোনো ক্লিন একটা উন্ড পাই, তখন আমরা এই স্ট্রিপটা ইউজ করে আমরা হচ্ছে সুচারের হচ্ছে অল্টারনেটিভ হিসেবে এটা উন্ড ক্লোজের জন্য ইউজ করতে পারি। আর যে স্টেপলারের কথাগুলো বলেছি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টেপলার, ট্রান্সভার্স স্টেপলার, লিনিয়ার স্টেপলার এবং সার্কুলার স্টেপলার। এগুলো হচ্ছে গাট অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে সেটা ইউজ করা হয়। যে দেখতে পাচ্ছ একটা এন্ডটাকে পরে হচ্ছে আমরা এই স্টেপলারের মাধ্যমে আলাদা করে হচ্ছে বাইট না দিয়ে এই এই স্টেপলারটা ইউজ করে সেখানে অ্যানাস্টোমোসিসটা করতে পারবো। আরেকটা অল্টারনেটিভ হচ্ছে, এটা হচ্ছে খুব বেশি দেখা যায় না কারণ এটাও খুব এক্সপেন্সিভ। আর হচ্ছে এটা আসলে ভালো হয় টিস্যু গ্লু। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা দেখা যায় ছোট ছোট ব্যথা নিয়ে চলে আসে, দেখা যায় যে সবারই একটা হয় যে ফেসের এই জায়গা কেটে যায়। তো অল্প একটু কাট, কিন্তু বাচ্চাটা হচ্ছে কিছুতেই হচ্ছে তাকে হচ্ছে সেলাই করতে দিবে না, ওকে ওই জায়গায় হচ্ছে আবার হচ্ছে লোকাল দিয়ে সেলাই করতে গিয়ে অনেকগুলো পাংচার হবে। তো বাবা মা বাচ্চা সবাই অনেক হচ্ছে তখন একটা টক্সিক একটা কন্ডিশন হয়ে যায়। তখন আমাদের সেইভার হচ্ছে টিস্যু গ্লু। এই টিস্যু গ্লুটা হচ্ছে একটু এক্সপেন্সিভ, এবং এই টিস্যু গ্লুটাও হচ্ছে স্টেরি স্ট্রিপের মতো। কোনো যদি উন্ড হচ্ছে ড্রাই থাকে, ক্লিন থাকে এবং খুব পারফেক্টলি হেমোস্টেসিস করা হয়, তখন আমরা খুব সুন্দর মতো এই টিস্যু গ্লুটা ইউজ করতে পারবো। এবং টিস্যু গ্লু এই
আমি এখন যেটা পড়াচ্ছি এটা তোমাদের অনেক সময় রিটেনের কোশ্চেনে চলে আসতে পারে, হোয়াট আর দ্য অল্টারনেটিভস অফ দ্য সুচার ম্যাটেরিয়ালস, তখন তোমরা বড় করে লিখবে চারটার কথা। একটা হচ্ছে স্টেরি স্ট্রিপস বা হচ্ছে তোমার যেটা আমি একটু আগে বললাম স্কিন অ্যাডহেসিভ স্ট্রিপস, আর একটা হচ্ছে স্টেপলার, আর টিস্যু গ্লু, আর একটু পরে একটা দেখাবো সেটা হচ্ছে ক্লিপ। আর শুধুমাত্র এটাও আসতে পারে যে টিস্যু গ্লু সম্পর্কে একটু শর্ট নোট লিখো। তো টিস্যু গ্লুটা তোমাদের এরকম করে বলতে হবে যে অল্টারনেটিভ অফ দ্য সুচার্স, এবং এটা হচ্ছে দুই ধরনের হতে পারে, ফিব্রিন বেসড হতে পারে এবং নন ফিব্রিন বেসড টিস্যু গ্লু হতে পারে। তো নন ফিব্রিন বেসড যেটা সেটা হচ্ছে এন বিউটাইল 2 সায়ানোএক্রাইলেট মোনোমার দিয়ে তৈরি, আর যেটা ফিব্রিন বেসড সেটা ফিব্রিনের, এবং এটা কিভাবে কাজ করে ফিব্রিন বেসডটা, fibrin based work on the principles of converting fibrinogen to fibrin by thrombin with cross linkage by factor 13 and addition of aproteinin to slow the breakup of the fibrin network by plasmin. তো মোটামুটি এরকম করে প্রিন্সিপালটা লিখে দিলেই হবে, টাইপটা বলে দিলা, এবং এটা কখন ইউজ করবা, যদি সেই উনটা ক্লিন, ড্রাই এবং নিয়ার পারফেক্ট হেমোস্টেসিস হয়, কোনো টেনশন থাকে না, সেক্ষেত্রে এটা ইউজ করবা। এবং এটা বলেই দিলাম যে চিলড্রেনদের জন্য হচ্ছে গুড ক্যান্ডিডেট। এছাড়া আরো অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি। দিস প্রসেস হ্যাজ গুড অ্যাডহেসিভ প্রপার্টিজ and has been used for hemostasis in liver, spleen, for dural tear in ear, nose and throat, and ophthalmic surgery, to attach skin graft and also to prevent hemocerous collection under flap. So দেখা যাচ্ছে যে আমরা যখন ফ্ল্যাপ সার্জারি করব তখন দেখা যায় একটা আমাদের খুব শত্রু, সেটা হচ্ছে হিমোসেরাস কালেকশন। হিমোসেরাস কালেকশন হয়ে আমাদের ফ্ল্যাপটাকে অনেক হচ্ছে ঝামেলার মধ্যে ফেলে দেয়। তো আমরা টিস্যুগুলো ইউজ করলে এই হচ্ছে কালেকশনটা কম হবে। আর fibrin glue have also been used to control gastrointestinal hemorrhage endoscopically, but do not work when the bleeding is brisk. যদি বেশি ব্লিডিং হয় তাহলে হচ্ছে টিস্যু গ্লু কাজ করবে না, কারণ সে তখন তার গ্লুটা দেখা যাবে ওই স্ট্রাকচার গুলোকে ধরে রাখতে পারছে না। আর এরকমই হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে এই উনটাকে আমরা হচ্ছে টিস্যু গ্লু একটা একটা যন্ত্র দিয়ে আমরা এটার মধ্যে ফায়ারের মুখ করে লাগাচ্ছি, আর এটা সিরিঞ্জের মাধ্যমে টিস্যু গ্লু এটা হচ্ছে গাটের মধ্যে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ অফ সুচার ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে ক্লিপ। এটা তোমরা অনেকেই দেখেছো, এটা খুব তাড়াতাড়ি কাজ করা যায়, যে এত বড় উন্ড তাড়াতাড়ি হচ্ছে স্কিনের মধ্যে ফায়ার করে দিলেই হয়। এটা প্রবলেম হচ্ছে এটা একটু দাম বেশি, আর 2 নাম্বার হচ্ছে পেশেন্টকে এটা দিলে পেশেন্টের মনে হয় যে একটা ফরেন বডি একটা কিছু আছে, ডিসকমফোর্ট হয়। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে খোলার জন্য আলাদা একটা ইনস্ট্রুমেন্ট লাগে। কিন্তু স্কিন ক্লিপের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো স্কার হয়, মানে একটা মোটামুটি কসমেসিস একটা স্কার হয়, মিনিমাল টিস্যু রিঅ্যাকশন হয়। সো এটা একটা ভালো দিক। আর খারাপ দিকগুলো বললামই, যে এটা হচ্ছে কস্টলি এবং এটার জন্য রিমুভ করার জন্য আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। এটা হচ্ছে 27 বেইলি ল্যাবে একটু বার্ড সুচার সম্পর্কে বলা হয়েছে। সো এই জন্য তোমাদেরকে এটা দেখানো হচ্ছে যে বার্ড সুচারটা হচ্ছে একটা ভি লক উন্ড ক্লোজার ডিভাইস। নামই তোমরা শুনে রাখো, এটা বার্ড সুচার। এই বার্ড সুচারটার অ্যাডভান্টেজ হচ্ছে এই সুচার যদি ইউজ করি তাহলে হচ্ছে আমাকে আলাদা করে নিডেল হোল্ডার দিয়ে নট দেওয়ার কোনো দরকার নাই। এটাই দেখতেই পাচ্ছ যে একটার মধ্যে আরেকটার মধ্যে হুক হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে উইদাউট হচ্ছে নিডেল হোল্ডার আমরা এটা নট দিতে পারবো, এবং এটা দুই ধরনের হতে পারে, ইউনি ডিরেকশন এবং বাই ডিরেকশন, দুই ধরনের ডিরেকশনে এটা হচ্ছে নট দেওয়া যাবে এবং এটা হোল্ড করে থাকবে। এবং আমরা তো ওপেন যেটা সার্জারি করি সেটা তো আমরা দেখে দেখে হচ্ছে নিডেল হোল্ডার দিয়ে আস্তে আস্তে নট দিচ্ছি, কিন্তু যখন ল্যাপারোস্কোপি করা হয় তখন আসলে একটু নট দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। এই বার্ড সুচারটা হচ্ছে সেভার ফর দ্য ল্যাপারোস্কোপিক সার্জন। এটা দিয়ে হচ্ছে যে তাদের ওই আর কষ্ট করে নট দিতে হয় না নিডেল হোল্ডার দিয়ে। এই সুচারটা এমন ভাবে তৈরি যে এটা হচ্ছে সিকিউর নট হচ্ছে এভাবে করে একটা 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 লুপের মধ্য দিয়ে ঢুকিয়ে দিলে সেটা সুন্দর মতো নট হয়ে যায়। এই এই স্লাইডটাও হচ্ছে আমি আসলে এটা আশা করি না যে আন্ডারগ্রেডে খুব বেশি লাগবে, তারপরেও হচ্ছে আমি এটা রেখেছি, কারণ অনেকে আমি ক্লাস করে যে ফেজে ফাইনালের জন্য তারা তাদের জন্য এটা একটু হেল্পফুল, যে আসে যে শর্ট নোট হিসেবে আসতে পারে যে প্রিন্সিপাল অফ ইন্টেস্টিনাল অ্যানাস্টোমোসিস লিখো আর হচ্ছে প্রিন্সিপাল অফ ভাস্কুলার অ্যানাস্টোমোসিসটা লিখো। কিছুই না, এই 4-5টা লাইন একটু যদি কষ্ট করে লিখে দেয় বা মনে রাখে তাহলে এটা হয়ে যাবে। তাহলে কি ইন্টেস্টিনাল অ্যানাস্টোমোসিসের জন্য কি
করতে হবে। এটা প্রিন্সিপাল হচ্ছে আমরা যে জায়গায় হচ্ছে বাউলের অ্যানাস্টোমোসিস করব সেখানে যেন গুড ব্লাড সাপ্লাই থাকে। দেখা যায় যে একটা বাউল অপারেশন বা হচ্ছে পারফোরেশনের অপারেশন হলো বা হচ্ছে কোনো অবস্ট্রাকশন অপারেশন হলো, সেই জায়গায় যখন গাটটাকে অ্যানাস্টোমোসিস করব, তোমরা যখন দেখবা যে তোমাদের ওয়ার্ডে ওটিতে কোনো অপারেশন হচ্ছে, তখন দেখা যাবে যে বালগুলো হচ্ছে ওনারা হচ্ছে একটু এন্ডটাকে একটু ট্রিম করে দেখে নেয় যে ওই দিক দিয়ে কোনো হচ্ছে ব্লিডিং হচ্ছে কিনা। যদি একটা ভালো ব্লিডিং হয় তার মানে হচ্ছে যে এখানে এই এন্ডে ভালো ব্লাড সাপ্লাই আছে, সো এটা যদি আমরা লাগাই তাহলে হচ্ছে এটা অ্যানাস্টোমোসিসটা খুব সিকিউর হবে। নাম্বার 2, যে জায়গায় হচ্ছে অ্যানাস্টোমোসিস করবো সেখানে যেন কোনো টেনশন না থাকে। যেমন ধরো যখন হচ্ছে আমরা ডিউডেনামে বা হচ্ছে কোনো ফিক্স যে হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যেগুলো থাকে, তারপর সিকাম, এগুলো ক্ষেত্রে যখন হচ্ছে কোনো অ্যানাস্টোমোসিস করতে হয় তখন আমরা এই এগুলোতে দেখা যায় টেনশন হয়ে যায়, তখন আমরা কি করি স্ট্রাকচার গুলোকে আমরাকে ককারাইজেশন করি, ছুটাই নিয়ে আসি ওই জায়গা থেকে, এটাকে একটু মোবাইল করে নেই যাতে আমাদের অ্যানাস্টোমোসিসটা কোনো টেনশন না পড়ে ওই জায়গায়। নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড রিস্ক টু মেসেন্টেরিক ভেসেল বাই ক্লাম্পিং অর সুচারিং। আমরা যখন ক্লাম্প লাগাবো বা সুচার করবো তখন মেসেন্টেরিক ভেসেলকে অনেক সময় প্রিক করে ফেললে তখন দেখা যাবে সেই জায়গায় আবার হেমাটোমা হয়ে গিয়ে হিলিংটাকে হ্যাম্পার করে ফেলছে। তারপর নাম্বার 4, ইউজ এ ট্রমাটিক বাল ক্লাম্প টু মিনিমাইজ কন্টামিনেশন। আমরা অনেক সময় ক্লাম্প লাগাই, ক্লাম্প না লাগালে দেখা যাবে বাউলের মধ্যে যে কালেকশন বা স্পিলেজ থাকে সেটা দেখা যাবে যে রিপেয়ার করার সময় ফিলটাকে কন্টামিনেটেড করে দিবে। এই জন্য হচ্ছে আমরা একটা ক্লাম্প লাগাবো, এবং ক্লাম্প দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাট্রমাটিক বা হচ্ছে নন ক্রাশিং ক্লাম্প, আর একটা হতে পারে ট্রমাটিক বা ক্রাশিং ক্লাম্প। তো যেহেতু আমরা চাচ্ছি না যে এই বাউলটা এই কোনো প্রকার হচ্ছে অংশ হচ্ছে মানে খারাপ হয়ে যাক, একটু ট্রমা হোক, এই জন্য হচ্ছে আমাদের সবসময় হচ্ছে এই ট্রমাটিক বা হচ্ছে নন ক্রাশিং ক্লাম্পটাকে লাগাতে হবে। কিন্তু যেই বাউলের যে অংশটুকু আমরা কেটে ফেলে দিব সেই ক্ষেত্রে আমরা ক্রাশিং ক্লাম্পটা লাগাতে পারি। আমি একটু পরে ইনস্ট্রুমেন্ট পড়ানোর সময় ওইরকম একটা ক্লাম্প দেখাবো। নাম্বার 5 হচ্ছে এখানে দুই ধরনের সুচার টেকনিকই দেওয়া যায়, ইন্টারাপ্টেড এবং কন্টিনিউয়াস, এবং এটাকে আমাদের হচ্ছে অ্যাডিকুয়েট সুচার টেকনিক ইউজ করতে হবে। এবং আমরা যেহেতু দেখেছি যে অল্টারনেটিভ হিসেবে আমরা স্টেপলার ডিভাইসও ইউজ করতে পারি। এই হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যানাস্টোমোসিস ক্ষেত্রে মোটামুটি তোমাদের কিছুই যদি মনে না থাকে তোমরা অ্যাটলিস্ট বলবা এনশিওর গুড ব্লাড সাপ্লাই, এনশিওর দ্য অ্যানাস্টোমোসিস ইজ আন্ডার নো টেনশন। অ্যাটলিস্ট এই দুটো লাইনও তোমাদের মনে রাখলে হবে। এরপরে তোমরা যদি আরো সুন্দর করে চারটা কথা বলতে পারো যে অ্যাভয়েড রিস্ক অফ মেসেন্টারিং ভেসেল and use the atraumatic bowel clamp and use the interrupted continuous single layer suture technique, যেটা হচ্ছে আমরা বলি extramucosal seromuscular suture technique, এবং হচ্ছে stepping device are an alternative when the speed is required or access is a major factor। এই জিনিসগুলো একটু বলে দেই, যখন মনে হয় সময় থাকবে না বেশি, মানে একটু তাড়াতাড়ি করতে হবে, অপারেশন টাইমটাকে আমরা একটু ছোট করতে চাচ্ছি কারণ পেশেন্টের হচ্ছে হয়তো বা অনেক কোমরবিড ডিজিজ আছে, সে লং টাইম হচ্ছে জিএটা নিতে পারবে না, তখন আমরা স্ট্যাপিং ডিভাইসটা ইউজ করব, তাহলে দেখা যায় আমাদের টাইমটা সেভ হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সেস করা যায় না, যেমন হচ্ছে পেলভিক সার্জারির ক্ষেত্রে যখন হচ্ছে আমরা রেকটামের কোনো অ্যানাস্টোমোসিস করি তখন দেখা যায় যে স্টেপলার এবং ইসোফেগাসে কোনো সার্জারি করি তখন সেই সব ক্ষেত্রে অ্যাক্সেস একটা ফ্যাক্টর হয়ে থাকে, তখন দেখা যায় হ্যান্ড সুচারের থেকে স্ট্যাপল সুচারিংটা এখানে হচ্ছে আমাদের একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এই অ্যাডভান্স কথাগুলো একটু বলে দিচ্ছি, শুনলে ইনশাল্লাহ কাজে লাগবে। আর ভাস্কুলার অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে তোমাদেরকে আমি অনেকবার বলেছি, ভাস্কুলার অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে আইডিয়াল সুচারটাই হচ্ছে প্রোলিন সুচার, নন অ্যাবজর্বেবল মোনোফিলামেন্ট সুচার, পলিপ্রোপাইলিন, এবং এখানে a smooth intimal suture line is essential, not requires multiple throw in order to ensure security। যেহেতু মোনোফিলামেন্ট সুচার এখানে হচ্ছে নট সিকিউর করতে গেলে more than 6 throw দিতে হবে। The suture must pass from within outwards on the downflow aspect of the anastomosis। বাস এতটুকু বলে দিলাম, যদি পরীক্ষায় কখনো আসে ইনশাল্লাহ সবাই লিখতে পারবে কিছু একটা। চলে গেল আমাদের সুচার টেকনিক সম্পর্কে যা বলার। এখন আমরা যেটা বলবো, একটু ক্লাসটা মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে, একটু ফাস্ট যাচ্ছে এখন। এটা হচ্ছে একটা ফরসেপ, যেটা দেখবা এটাকে চিটো ফরসেপ বলে। দেখবা যে যখন আমরা ট্রলি সাজাই সার্জারির জন্য তখন দেখা যায় যে নার্সরা এই ধরনের ফরসেপ দিয়ে হচ্ছে স্টেরাইল আর্টিকেল গুলো পিক করে, এটাতে কোনো লক থাকে না,
এবং এটা হচ্ছে যে স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, ড্রেপ এগুলোকে হচ্ছে পিক করে ট্রলিতে হচ্ছে সাজানো হয় এবং এটা তখন ডিপ করে রাখা হয় একটা অ্যান্টিসেপটিক সলিউশনের মধ্যে। যদিও ছবিটা অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে তোমরা যখন ওটিতে যাবা তখন দেখবা যে এই ফরসেপটা দেখে নিবা। আর নামটা তো শুনলা, চিতল ফরসেপ। আর কি কাজ হয় সেটা বুঝে নিলাম, যদি এটা অস্পিতে আসার সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, আর এটার নাম হচ্ছে রামপ্লিস হোল্ডিং ফরসেপ। এটা অস্পিতে আসতে পারে এবং যখন ট্রলি সাজাই আমরা অ্যাকশনের উপর, যেহেতু প্রথমেই আমাদের হচ্ছে পেইন্টিং করতে হয়, তো এই জন্যই আমরা সবার আগে স্পঞ্জ হোল্ডিং ফরসেপটা গালি। তো তারপর গালিপট থাকে, তো এই স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দিয়ে হচ্ছে আমরা পেইন্ট করি এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা মব, এটাতে হচ্ছে যে মব দ্য উজিং এরিয়া মবিং করার জন্য ইউজ করা হয়। এবং গল ব্লাডার, যখন হচ্ছে আমরা ওপেন টেকনিকে হচ্ছে গল ব্লাডার সার্জারি করি তখন হচ্ছে স্পন্সরিং দ্য গল ব্লাডার ধরা হয় এবং গাইনির ম্যাডামরা হচ্ছে সার্ভিক্স এটাতে ধরেন। এইসব পারপাসে হচ্ছে স্পন্সরিং ফরসেপটা ইউজ করা হয়। এটাও পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে মেও টাওয়াল ক্লিপ। এটা দিয়ে হচ্ছে আমরা কি করি, আমরা অপারেটিভ ফিল্ডে যখন ড্র্যাপ করি, ড্র্যাপিং পেইন্টিং এর পর ড্র্যাপিং হয়ে যায়, তখন এটার হচ্ছে আমরা ওই ড্র্যাপিং শিট গুলোকে ফিক্স করে দেই এবং ড্র্যাপিং শিটের উপরে আমাদের হচ্ছে থাকে সাকশন টিউব, ডায়াথার্মিক কেবল, ল্যাপ্রোস্কোপিক কেবল এক্সেট্রা, এইসব ক্লিপও আমরা এটা দিয়ে ফিক্স করে দিই। এবং অনেক সময় ফ্লায়াল চেস্টের ক্ষেত্রে মানে ফ্রেগমেন্টেড রিপটাকেও হচ্ছে এটাতে ফিক্স করা যায়। এটা পরীক্ষায় আসার মতো। এটা হচ্ছে আর্টারি ফরসেপ। এই আর্টারি ফরসেপ অনেক রকম হতে পারে, সাইজ অনুযায়ী এটা স্মল হতে পারে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে স্ট্রেট এবং কার্ভ। ছবিও দেখা যাচ্ছে এটা একটা স্ট্রেট আর একটা কার্ভ। এটা মেইন কাজটা কি? কাজটা হচ্ছে ব্লিডিং পয়েন্ট, যখনই কোনো ব্লিডার থাকে আমরা জাস্ট ওই জায়গাটা ক্লিন করে ফেলি, তখনই একজন সার্জন ওই জায়গার হচ্ছে ব্লিডারটা হচ্ছে আর্টারি ফরসেপ দিয়ে ধরে ফেলেন। তখন এটা আমরা হয়তোবা হচ্ছে বিক্রিল বা ক্যাটগার্ড দিয়ে হচ্ছে ব্লিডিং ভেসেলটা বেঁধে দিব অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল দিয়ে। আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা ডায়াথার্মি, মনোপোলার ডায়াথার্মি দিয়ে ওটা লাগিয়ে ওটা কোয়াগুলেট করে দিব। এছাড়া আর কি কি করতে পারি আর্টারি ফরসেপ দিয়ে? এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে টু ওপেন দা ফাশাল প্ল্যান, আমরা এরকম ডিসেক্ট করে করে যখন যাব তখন এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে লিগেচার পাস করার জন্য এটা নিতে পারি। এবং অনেক সময় আমরা পেরিটোনিয়ামের লিডটা হচ্ছে এই দুটো আর্টারি ফরসেপ দিয়ে ধরতে পারি, টু হোল্ড দা ফাশা পেরিটোনিয়াম অ্যাপোনেউরোসিস, টু হোল্ড সুচার। যদি সুচার হোল্ড করলে সেটা কি হয়ে যায়, আবার ব্রেক হয়ে যেতে পারে, আমাদের সুচারটা উইক হয়ে যেতে পারে যদি আমরা চেষ্টা করবো না ধরতে, কিন্তু কখনো কখনো ধরতে হলে দেখা যায় যে আমাদের এন্ডটা আমরা ধরে রাখতে পারি। যেমন হচ্ছে স্টমাকের অপারেশনের ক্ষেত্রে, অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে আমাদের কখনো কখনো এটা দিয়ে হচ্ছে ধরে রাখতে হয়। টু ড্রেন এন্ড অ্যাবসেস, যদি কোনো সাইনাস ফরসেপ না থাকে তাহলে হচ্ছে এটাতে আমরা ফ্লাশ করে হচ্ছে অ্যাবসেসটাকে হচ্ছে ড্রেন করে দিতে পারি এবং গজও হোল্ড করতে পারি আর্টারি ফরসেপ দিয়ে। এটা হচ্ছে ককার ফরসেপ। এটা it has got serration in distal blade and opposing tooth in the tip. এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটা দেখেই বুঝবা যে এটা হচ্ছে ককার ফরসেপ। স্পেশালি যখন ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমি অপারেশন হবে তখন তোমরা এটা দেখতে পারবা যে ককার ফরসেপ দিয়েই হচ্ছে লিনিয়া আলবাটা ধরা হয় এবং এটা দিয়েই হচ্ছে লিনিয়া আলবাটাকে ক্লোজ করার সময় এটা দেওয়া হয়। এই ককার ফরসেপটা তোমরা ওই অপারেশনটার সময় মেইনলি এটা মানে দেওয়া হয়। It is used to hold pedicles, tuck structure and cut-ins of the muscle. যদি আসলে মেইনলি আমরা tuck structure লিনিয়াল বা ধরার জন্য এটা ইউজ করে থাকি। অ্যালিস টিস্যু হোল্ডিং ফরসেপ, এটা দেখো এটা দেখতে দাঁতের মতো, এটার এই মাথাটা এরকম থাকে। এই অ্যালিস টিস্যু হোল্ডিং ফরসেপ এটা হচ্ছে ডিস্টাল ব্লেড আর নট অ্যাপোজিং ইচ আদার, এটা একটু ফাঁকা থাকে এই জায়গায় এবং টিপ হ্যাজ গট টিথ ইন ইচ ব্লেড and it has got a lock on the proximal part and it is used to hold skin flap, fascia, aponeurosis and bladder valve. ব্যাককুক ফরসেপ, ব্যাককুক ফরসেপটা তোমরা আসলে দেখেছো যে এটা মেইনলি হচ্ছে যেগুলো সফট টাচ স্ট্রাকচার, যেখানে ট্রমা করাই যাবে না সেক্ষেত্রে আমরা ব্যাককুক ফরসেপটা ধরি। যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে বাউল, সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। Its distal end of the distal blades are carved with a triangular fenestra in it which allows soft tissue to bulge out. Tip is non-traumatic with transverse serration on it. It has got a lock in the proximal part. It is used to hold any part of the bowel, fallopian tube, appendix, ureter, cord, etc.
এটা হচ্ছে ল্যাঙ্গেনবেক রিট্রাক্টর। এটা অনেকে আবার রাইট অ্যাঙ্গেল বলে, কিন্তু আসলে এটা হচ্ছে ল্যাঙ্গেনবেক রিট্রাক্টর। এটা তোমরা দেখবা যে হার্নিয়াস অপারেশনের সময় এই রিট্রাক্টরটা ট্রলিতে সাজিয়ে তোমাদের স্কিন রিট্রাক্ট করার সময় দেখা মানে নিতে হবে, এতটুকু মনে রাখলেই হবে। আর এটা হচ্ছে জার্নি রিট্রাক্টর। এটা হচ্ছে হার্নিয়া রিট্রাক্টর, দুই দিকেই ব্লেড থাকে। This retractor has got thick small blade on one side and biflanged hook on the other side in opposite direction. এই যে এখানে একটা অপোজিট ডিরেকশনে থাকে, এবং এটা হার্নিয়ার অপারেশনের সময় এই রিট্রাক্টরটা ইউজ করা হয়। এটা হচ্ছে মরিস রিট্রাক্টর। এটা দুই ধরনের হতে পারে, সিঙ্গেল ব্লেডেড হতে পারে, ডাবল ব্লেডেডও হতে পারে, এবং এটা ইউজ করা হয় অ্যাবডোমিনাল ওয়াল রিট্রাক্ট করার জন্য। এটা হচ্ছে ডিভার্স রিট্রাক্টর with broad, gently curved blade. It is used to retract liver, spleen, and other abdominal viscera. It is achromatic and gives adequate exposure of the surgical field. এটা হচ্ছে ডোয়েন্স রিট্রাক্টর। এটা হচ্ছে পেলভিক সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিট্রাক্টর। আর এটা হচ্ছে টুথ ডিসেক্টিং ফরসেপ। দেখতে পাচ্ছ এটার মধ্যে টুথ আছে। আর এটা হচ্ছে প্লেন নন টুথ ডিসেক্টিং ফরসেপ। এটাতে হচ্ছে যেটা প্লেন থাকে সেটাতে হচ্ছে পেরিটোনিয়াম, ভেসেল, বাউল যখন আমরা নিডল হোল্ডার এবং হচ্ছে টুথ ডিসেক্টিং ফরসেপ এইভাবে করে ধরেই আমরা হচ্ছে সুচার করতে হয়। আর যখন আমাদের হচ্ছে স্কিন বা টাচ স্ট্রাকচার দিব তখন আমরা টুথ ডিসেক্টিং দিব। আর যখন হচ্ছে সফট স্ট্রাকচার ইউজ করবো লাইক বাউল, ব্লাডার, নার্ভ, তখন আমাদের হচ্ছে প্লেন ডিসেক্টিং ফরসেপ দিব। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখাটা জরুরি, কারণ আমরা আমাদের সার্জনকে কোন ইনস্ট্রুমেন্ট পাস করব, কেন পাস করব, উনি এখন কি কাজ করছেন সেটা বুঝে আমাদেরকে সেভাবে করে ইনস্ট্রুমেন্টটা পাস করতে হবে, দিতে হবে ওনার হাতে। এটা হচ্ছে মনিহান্স অক্লুশন ক্লাম্পস। আমি যখন তোমাদের ইন্টেস্টাইনাল অ্যানাস্টোমোসিসটা পড়াচ্ছিলাম যে আমরা যখন বাউল অ্যানাস্টোমোসিস করব তখন আমরা হচ্ছে একটা অক্লুশন ক্লাম্প দিই, তাহলে কি হবে, অপারেটিভ ফিল্ডটা স্পিলেজ হয়ে যেতে পারে, কারণ বাউলের মধ্যে অনেক কালেকশন থাকে, সেই কালেকশন গুলো বের হয়ে এসে রিপেয়ারের মধ্যে কন্টামিনেটেড করে ফেলতে পারে। সেইটাই হচ্ছে মনিহান্স অক্লুশন ক্লাম্প। এটা হচ্ছে স্ট্রেইটও হতে পারে, কার্ভডও হতে পারে। It is non-traumatic, non-crushing tab. It occludes the lumen of the bowel stomach and so prevents spillage of the content of the bowel. এখানে এটার যে ক্লাম্পটা এটা দেখো ট্রান্সভার্সলি সেরেটেড, কিন্তু যেটা হচ্ছে ক্রাশিং থাকতো সেটা এরকম ক্রিস ক্রস থাকতো। এটা হচ্ছে ডেসজার্ডিন কোলিডোকো লিথোটমি ফরসেপ। যারা হেপাটোবিলিয়ারি সার্জারিতে কাজ করেছো বা করবে ভবিষ্যতে তাদেরকে এই ফরসেপটা চিনতেই হবে। It has got a long distal blade with a smooth serration and fenestra in the tip. It does not have lock, and so accidental damage of CVD mucosa or crushing of the CVD stone are avoided. লক থাকলে একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটার মেইন কাজ হচ্ছে CVD স্টোনটাকে নিয়ে আসে, বা প্যানক্রিয়াটিক ডাক্টে যে স্টোন থাকে এই স্টোনটাকে এইভাবে করে এইরকম একটা টিপ থাকে, এটার মধ্যে দিয়ে স্টোন হোল্ড করে নিয়ে আসে। এটার নাম হচ্ছে ডেসজার্ডিন কোলিডোকো লিথোটমি ফরসেপ। এটা ছবিটা আসলে যেরকম আসছে সেরকম দেখতে এটা মোটেও না, এটা হচ্ছে সিঙ্গেল হুক রিট্রাক্টর। এটা হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপ দিয়ে অনেক সময় স্কিনটাকে রিট্রাক্ট করতে বলে, কিন্তু সেখানে বেশি ট্রমা হয়। কিন্তু আমরা যদি হুক দিয়ে রিট্রাক্ট করি, স্পেশালি যখন আমরা মাস্টেক্টমি সার্জারি করব তখন এই স্কিন ফ্ল্যাপটাকে ধরার জন্য আমরা এই সিঙ্গেল হুক রিট্রাক্টর যদি ইউজ করি তাহলে দেখা যাবে যে টিস্যু ট্রমা কম হবে। এটা হচ্ছে নিডল হোল্ডার। তোমরা সবাই এটা জানো যে এটা নিডল ধরার জন্য ইউজ করা হয়। এটা যদি পরীক্ষায় আসে যাতে তোমরা চিনতে পারো এটার কাজ কি, এটার হচ্ছে যে তোমরা নিডলটাকে গ্র্যাব করে ক্লোজিং এর জন্য এটা ইউজ করা হয়। আর এটা বিভিন্ন ধরনের সাইজ হয় অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য নিডল। এটা হচ্ছে ডিবিকি ফরসেপ। যারা ভাস্কুলার সার্জন তাদের জন্য এই ডিবিকি ফরসেপটা খুবই জরুরি। এখন কিভাবে চিনবা, অনেকেই বুঝেই না ডিবিকি কোনটা আর হচ্ছে প্লেন ডিসেক্টিং ফরসেপ। যেটা প্লেন থাকবে সেখানে কোনো টুথ থাকবে না, কিন্তু যেটা ডিবিকি ফরসেপ তোমরা ভালো করে দেখবা যখন ডিবিকি ফরসেপটা হাতে আসবে, দেখবে যে ডিবিকি ফরসেপের হচ্ছে এখানে যে তার দুইটা মাথা আছে, একটা মাথার মধ্যে একটা অংশ উঁচু থাকবে, একটু হচ্ছে দাঁতালো থাকবে, আরেকটা মাথার মধ্যে হচ্ছে একটু গর্ত থাকবে। তারপর যখন দুইটা টিপ এরকম করে অ্যাপোজিশন করা হবে ওই উঁচু উঁচু দাঁতের মতো অংশটা ওই গর্তের মধ্যে ঢুকে যাবে। এটা দেখে বুঝবা যে এটা হচ্ছে ডিবিকি ফরসেপ। এই ডিবিকি ফরসেপের কাজটা হচ্ছে মেইনলি ভ্যাসেল ওয়াল অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়, ভাস্কুলার সার্জারিতে এটা ইউজ করা হয়।
আর এটা হচ্ছে অ্যাডসন থাম ফরসেপ, এটা হচ্ছে অনেকে এটাকে থাম বলে কিন্তু এটার পুরোটা নাম হচ্ছে অ্যাডসন থাম ফরসেপ। এটাও হচ্ছে এটা আইডিয়াল ফর রিমুভিং সুচার, হোল্ডিং টিস্যু, মুভিং ড্রেসিং এন্ড রিমুভিং ড্রেন টিউবস। এটা হচ্ছে ইউরেথ্রাল ডায়ালেটর, এটা অনেক সময় সিভিটি ডায়ালেটরের সময় এটা ইউজ করে ফেলে কিন্তু এটা আসলে ইউরেথ্রাল ডায়ালেটর। এটার নাম হচ্ছে লিস্টার ইউরেথ্রাল ডায়ালেটর। এটা কি করে, এটা হচ্ছে ডাইলেট করে স্ট্রিকচার ইউরেথ্রা, এবং এটার মধ্যে একটা অলিভ টিপ আছে, এই যে দেখো এটা একটা অলিভ টিপ। এবং আদার ডায়ালেটর একটু পরে আমি দেখাবো, সেটার মধ্যে হচ্ছে প্লাটনস ডায়ালেটর থাকে এবং পিলিফর্ম বুগি থাকে। যেমন এটা হচ্ছে বেক্স ডায়ালেটর, এটা হচ্ছে সিভিটি ডায়ালেট করার জন্য ইউজ করা হয়, এখানে একটা বুগি থাকে। মোটামুটি আমি একটু র্যাপিডলি পড়িয়েছি কারণ সময় চলে যাচ্ছিল এবং তোমরা কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো। এখন একটু ব্রেনস্টর্ম করি, তোমাদেরকে সবসময় একটু ব্রেনস্টর্ম দিলে ভালো হয় যে কি শিখলা কি বুঝলা। এখানে আমি অনেকগুলো অপশন দিলাম, যে পলিডায়াক্সাম এটা হচ্ছে যে তোমার অ্যাবজর্বেবল সুচার ম্যাটেরিয়াল, স্টেইনলেস স্টিল ওয়্যার এটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, 60 প্রোলিন এটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, 30 প্রোলিন এটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, সিল্ক, নাইলন, ভিক্রিল, ক্যাটগাট, পলিগ্ল্যাকটিন 30, স্টেনলেস স্টিল, স্কিন স্লিপ, এগুলো আমি অনেকগুলো অপশন দিয়েছি। এখন এখন আমি এতগুলা সুচার ম্যাটেরিয়ালস, এতগুলো অল্টারনেটিভ সুচার ম্যাটেরিয়ালস যাই আছে না কেন, এখন আমি কখন কখন এগুলো আমি চুজ করব, তোমাদের এখন সিনারি দিলে তোমরা এটা বুঝতে পারবে। তো বায়োলজিক্যাল মোনোফিলামেন্ট মে বি কোটেড ইন ওয়াক্স, এটা কি হবে? সিনথেটিক অ্যাবজর্বেবল সুচার ফর সাবকিউটিকুলার স্কিন ক্লোজার, এটার জন্য কোনটা হবে? অ্যাবডোমিনাল মাস ক্লোজার আফটার রাইট হেমিকোলেক্টমি। Quickest to be absorbed, abdominal wall closure, closure of a sternotomy wound following CABG, coronary artery bypass surgery, applied of vein patch of femoral artery following in arterectomy, anchoring of mesh following inguinal hernia repair, anastomosis of ileum to transverse colon following right hemicolectomy, closure of skin following thyroidectomy for Graves' disease, and anchoring of Radivec drain to skin following mastectomy, anastomosis of Dacron graft to proximal abdominal aorta during abdominal aortic aneurysm repair. তাহলে দেখো, বায়োলজিক্যাল মোনোফিলামেন্ট মে বি কোটেড ইন ওয়াক্স, এখান থেকে কোনটা নিবা? এখান থেকে নিতে হবে 8 ক্যাটগাট। ক্যাটগাটটা হচ্ছে বায়োলজিক্যাল ন্যাচারাল সোর্স থেকে আসে, ক্যাটগাটটা মোনোফিলামেন্ট এবং মেবি কোটেড উইথ দ্য ওয়াক্স মানে হচ্ছে ক্রোমিক অ্যাসিড সল্ট। এরপরের সিনারিটা হচ্ছে সিনথেটিক অ্যাবজর্ব, যদিও খুব ভালো হতো যদি আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারতাম, এখন যেহেতু তোমাদের সেই অপশনটা নাই, তাই হচ্ছে আমি যখন বলি তোমরা একটু চিন্তা করবা, তাহলে তোমাদের চিন্তা প্রসেসটা হচ্ছে একটু কাজ করবে। সিনথেটিক অ্যাবজর্বেবল সুচার ফর সাবকিউটিকুলার স্কিন ক্লোজার, সাবকিউটিকুলার স্কিন ক্লোজারের জন্য কোনটা দিবা? অনেকবার বলেছি। কল্পনা পারবা? কল্পনাকে শুধু জিজ্ঞেস করি বেচারি। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটার জন্য আমরা নিব হচ্ছে, আচ্ছা বলো কল্পনা ট্রাই। 1 নাম্বারটা যে পলিডায়াক্সন বা এই টাইপের। পলিডায়াক্সন, আচ্ছা যাই হোক, কল্পনা কিন্তু সাহস আছে মাশাআল্লাহ। তো এটার জন্য এটা না, তুমি হচ্ছে সাবকিউটিকুলার স্কিন ক্লোজারের জন্য তুমি নিবা হচ্ছে ভিক্রিল, ঠিক আছে? এই জন্য আর কি দেওয়া হলো যে ভিক্রিলের ইউজের জন্য তুমি সাবকিউটিকুলার ক্লোজার এবং বাল, তোমাকে তো দুইটা ইউজ লিখতে হবে। তো এখন আমি আবার যখন যেহেতু তোমাদের এটা দেখাচ্ছি, এখন তোমরা অ্যাটলিস্ট মনে করে এটা লিখতে পারবা। তারপর হচ্ছে অ্যাবডোমিনাল মাস ক্লোজার আফটার রাইট হেমিকোলেক্টমি। অ্যাবডোমিনাল মাস ক্লোজার আফটার রাইট হেমিকোলেক্টমির জন্য মানে বুঝতেই পারছো, এখানে তোমাকে মানে আমি বলেছি মাস ক্লোজার মানে বড় একটা তোমাকে উন্ড, একটা টেনশন হোল্ড করতে হবে, এই জন্য তোমাকে একটা বড় একটা হচ্ছে নিডল নিতে হবে, সেটা হচ্ছে যেটা তুমি কল্পনা বলতে চেয়েছো পলিডায়াক্সন 10, এটা চুজ করতে হবে। যদি প্রোলিন থাকে তাহলে প্রোলিনও আমরা দিতে পারি। তারপর কুইকেস্ট টু বি অ্যাবজর্বড, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব কোনটা হয়ে যায়? সবচেয়ে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, এখানে একটা অ্যান্সার ডাবল হবে, যেমন ক্যাটগাট। ক্যাটগাটটাই হচ্ছে যেটা প্লেন ক্যাটগাট সেটা 7 দিন অ্যাবজর্ব হয়ে যায়, আর ক্রোমিক ক্যাটগাট হচ্ছে 21 দিন অ্যাবজর্ব হয়ে যায়। আর ভিক্রিল তারপরে হচ্ছে ডেক্সন, এগুলো সবই হচ্ছে 3 মাস বা 90 দিনে অ্যাবজর্ব হয়। আর হচ্ছে যেটা পিডিএস সেটা হচ্ছে 6 মাস বা 180 দিনে অ্যাবজর্ব হয়। আর যেটা নন অ্যাবজর্বেবল যেগুলো হচ্ছে সিল্ক, তারপর নাইলন, তারপর হচ্ছে প্রোলিন, এগুলো তো অ্যাবজর্ব হয় না, ঠিক আছে?
তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজার, এটার জন্য কোনটা চুজ করবা? অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজারের জন্য আমাদের বড় সুচার ম্যাটেরিয়ালই নিতে হবে, সেটা হচ্ছে পলিডাইক্সন 110, সেটাই নিব। তারপর হচ্ছে ক্লোজার অফ দ্য স্টার্নোটমি উন্ড ফলোইং সিএবিজি। স্টার্নোটমি উন্ড আমি এটা বলেছিলামও যে নন অ্যাবজর্বেবল এর জন্য স্টেইনলেস স্টিল ওয়্যার, এটাই হচ্ছে স্টার্নোটমি ক্লোজারের জন্য এটা ইউজ করতে হবে। নাম্বার 2টা অ্যাপ্লিকেশন অফ ভেইন প্যাচ টু অফ দ্য ফিমোরাল আর্টারি ফলোইং ইন। হ্যাঁ বলো কি বলবা? আচ্ছা, তুমি কিছু বলতে চেয়েছো কল্পনা? নো ম্যাম, এক্সট্রা সাউন্ড ছিল, সরি। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, এটা আমি তোমাদের আলোচনা করিনি যে হচ্ছে ফিমোরাল আর্টারি, এটা হচ্ছে একটা ছোট আর্টারি অনেক নিচের দিকে। তো এই ফিমোরাল আর্টারিতে যখন কোনো অ্যানাস্টোমোসিস করতে হবে বা রিপেয়ার করতে হবে, তখন আমরা ইউজ করব হচ্ছে 60 প্রোলিন। আর একটু যদি বড় আর্টারি ইউজ করি যেমন অ্যাওর্টা, তখন দিতে হবে 30 প্রোলিন। তাহলে দেখো অ্যাপ্লিকেশন অফ ভেইন প্যাচ টু ফিমোরাল আর্টারি ফলোইং ইন আর্টারিক্টমি, তখন সেটার জন্য আমাদের অপশনটা হবে 60 প্রোলিন। আর অ্যানকরিং অফ ম্যাশ ফলোইং ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার, সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা হচ্ছে প্রোলিন চুজ করব, এবং আমরা এখানে 30 প্রোলিনটা চুজ করতে পারবো। অ্যানাস্টোমোসিস অফ আইডিয়াম টু ট্রান্সভার্স কোলন ফলোইং রাইট হেমিকোলেক্টমি, এটার জন্য আমাদের নিতে হবে বিক্রিল। তারপর হচ্ছে ক্লোজার অফ স্কিন ফলোইং থাইরয়েডেক্টমি ফর গ্রেভস ডিজিজ, এটার জন্য আমরা যে অল্টারনেটিভ হিসেবে আমাদের একটা ছিল স্টেইনলেস স্টিল স্কিন ক্লিপ, তোমাদেরকে দেখিয়েছি, সেটা ইউজ করতে পারো। আর হচ্ছে অ্যানকোরিং অফ ড্রেন যখনই অ্যানকোর করবা তখন অবশ্যই চুজ করবা সিল্ক, কারণ এটা সিকিউর থাকে নটটা। আর 12 নাম্বার অ্যানাস্টোমোসিস অফ ড্যাক্রন গ্রাফট টু প্রক্সিমাল অ্যাবডোমিনাল অ্যাওর্টা ডিউরিং অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম রিপেয়ার, এক্ষেত্রে আমরা চুজ করব যেহেতু অ্যাওর্টা অনেক বড় ফিমোরাল আর্টারি চেয়ে, এই জন্য আমাদের এখানে চুজ করতে হবে 30 প্রোলিন। এটা হচ্ছে লাস্ট তোমাদের ব্রেনস্টর্মিং, এটা যেহেতু কল্পনাকে একবার জিজ্ঞেস করে ফেলেছি, সো আশা করি এটা তোমরা সবাই পারবা। Your consultant leaves you to close the skin wound after performing an ORIF of a fractured distal radius. He asks you to close with a subcuticular stitch, which is an acceptable suture in this area. সো অ্যান্সারটা অবশ্যই পারবা, আমি এটা বলবো না, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখবা। এই ছিল আমাদের আজকের ক্লাস, একটু বড় হয়ে গেল, যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, স্কিন ক্লিপ আর স্ট্যাপলারের মধ্যে ডিফারেন্সটা কি? দুইটা আমার কাছে অলমোস্ট সেমই মনে হলো। মানে স্ট্যাপলারটা আমি দেখেছিলাম, স্কিন ক্লিপটা আমি কখনো ওটিতে দেখিনি, বাট এখানে যা দেখলাম আমার থেকে একরকম মনে হলো। বুঝতে একটু পারছো না? ডিফারেন্সটা যদি এক্সপ্লেন করতেন। জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার ক্লিপ। হ্যাঁ, এটা হচ্ছে স্কিন ক্লিপ, তুমি হচ্ছে স্কিনের মধ্যে কোনো উনটাকে সেটা সুচার দিয়েও ক্লোজ করতে পারো, ক্লিপ দিয়েও করতে পারো। সুচার দিয়ে তুমি যখন ক্লোজ করবা তখন তোমার হচ্ছে কি নিডল হোল্ডার লাগবে, তারপর তোমাকে নট দিয়ে করে দিলা। আর ক্লিপের ক্ষেত্রে তোমার কিছুই লাগবে না, তুমি জাস্ট হচ্ছে দুইটা স্কিন এরকম করে পজিশন করে ওখানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ওখানে একটা থাকে ক্লিপের জন্য আলাদা একটা ইনস্ট্রুমেন্ট থাকে, সেটা আমরা ফায়ার করে ক্লিপ দিয়ে থাকি। এটা তুমি যদি কখনো না দেখো, একবার দেখলেই তুমি এটা বুঝবা। যে এটা অনেক সময় আমরা হচ্ছে মাস্টেক্টমি পরে যখন স্কিনটা ক্লোজ করি তখন আমরা এই ক্লিপটা দিতে পারি। থাইরয়েড সার্জারির সময় যখন হচ্ছে আমরা গলার অপারেশনটা স্কিনটা ক্লোজ করতে যাই তখন এটা ক্লিপটা ইউজ করতে পারি। এই ক্লিপটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সটার্নালি ইউজ করা হয়, মানে হচ্ছে বাইরের দিকে চামড়ার মধ্যে। আর তুমি যেটার মধ্যে কনফিউজ করছো সেটা হচ্ছে স্টেপলার। স্টেপলার জিনিসটা এটা হচ্ছে ইউজ করা হয় ভিতরে, মানে হচ্ছে ধরো বাওয়েল, তুমি গাট অ্যানাস্টোমোসিস করছো তখন তুমি স্টেপলার ইউজ করবা। দুইটার অ্যাপ্লিকেশনই ডিফারেন্ট, ক্লিপ ইউজ করা হচ্ছে এক্সটার্নালি আর হচ্ছে স্টেপলার ইউজ করা হচ্ছে তোমার ইন্টারনালি। ঠিক আছে, তুমি ক্লিপ ইউজ করছো হচ্ছে স্কিনের মধ্যে, স্টেপলারটা ইউজ করছো তুমি বাওয়েলের মধ্যে। এবং স্টেপলারটা মেইনলি বাওয়েল অ্যানাস্টোমোসিস এর ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটার দুইটাই ফ্যাক্টর থাকে। যখন তোমার মনে হয় যে না আমি একটু স্পিড অ্যানাস্টোমোসিস করব, গাট সার্জারির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করতে চেষ্টা করব, তখন হচ্ছে আমরা স্টেপলারটা ইউজ করতে পারি। আর যখন মনে হয় যে এটার বাউলটা হচ্ছে মানে গাটটা হচ্ছে খুব বেশি অ্যাক্সেস করা যাচ্ছে না, খুব বেশি এক্সপোজ করা যাচ্ছে না, সেক্ষেত্রেও হচ্ছে আমরা যদি স্টেপলারটা দিয়ে দিই দেখা যাবে এটা খুব ভালো মতো রিপেয়ার করতে পারে। এবং স্টেপলারটা অনেক ধরনের হতে পারে,
যেমন সেটা হচ্ছে লিনিয়ার স্টেপলার হয়। এখানে আমি এই যে এটা হচ্ছে লিনিয়ার স্টেপলার, দেখবা এটা হচ্ছে একটু ভালো সেন্টারে যখন ওটিতে থাকে তখন এই স্টেপলার গুলা ইউজ করা হয়, তখন দেখতে পারবা যে দেখতেই পাচ্ছ যে এই বাল দুইটা এন্ড কাটা হয়েছে, এটাকে হচ্ছে এখন আমরা লিনিয়ার স্টেপলার যেটা ক্লোজ করে দিতে পারবো। এবং এটার জন্য আলাদা আলাদা হচ্ছে স্টেপলারের ক্লিপ থাকে, সেটাকে আমরা লাগিয়ে ফায়ার করলে ওই জায়গাটা সিল হয়ে যায়, যেটা আমরা বিক্রিল দিয়ে বিক্রি 20 দিয়ে ইন্টারাপ্টেড আস্তে আস্তে রিপেয়ার করা হচ্ছে, স্টেপলার দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাচ্ছে। আবার যখন হচ্ছে ইসোফেগাসের কোনো অপারেশন করতে যাচ্ছি বা ইসোফেগাসে যখন হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি করে ফেলা হয়, তখনও হচ্ছে এই সার্কুলার স্টেপলারটা ইউজ করা হয়। এটা কারসারটা আমি হেমোরয়েডেক্টমি তো ইউজ করা হয় হ্যাঁ, লং অপারেশন যেটা। ভেরি গুড। হেমোরয়েড কিন্তু একটা হচ্ছে সার্কুলার স্টেপলার, মানে যেটা লংগোতে আমরা ইউজ করি, সেটা কিন্তু Yes, হচ্ছে ma'am. তোমার ওয়ান কাইন্ড অফ সার্কুলার স্টেপলার। তুমি যদি ওইটা দেখো, ওইটাই আসলে তুমি এটা মাথার মধ্যে রাখো, ওইটাই স্টেপলার, ঠিক আছে? Yes, আর ma'am. হচ্ছে ম্যাম আমি স্কিন আর ক্লিপটাকে আসলে স্ট্যাপলার মনে করতাম আগে, এই জন্য একটু আচ্ছা, কনফিউশন ঠিক আছে, হয়েছিল। যাই হোক, হতেই পারে। এখন নিশ্চয়ই তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে। তারপর ইয়েস তুমি এই ম্যাম। লেভেলে যে এটা মানে বুঝো বা চিন্তা করেছো, এটাই অনেক অ্যাপ্রিসিয়েটেবল। ইয়েস ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো তাহলে মাচ এক্সপ্লেনের জন্য। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। খোদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম।